হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। ঠিক আছে, আমরা আজ শুরু করবো কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে আমরা খেলাধুলা, বিভিন্ন পুরস্কার, ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করবো। এছাড়া বিভিন্ন আমাদের সামরিক মহড়া, বিভিন্ন সায়েন্টিফিক, আমাদের বিভিন্ন ধরনের ইসরো থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ কিছু আমাদের টেকনিক্যাল, ঠিক আছে, যে সমস্ত খুব হাইলাইট হয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাই গুরুত্বপূর্ণ এই টপিকের মধ্যে খেলাধুলা, আমাদের পুরস্কার, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে ক্লাসটা আমরা দেখবো। ঠিক আছে, দেখি কী আছে। প্রথমে কি আমাদের দেখবো যে আমাদের 2023 কি ক্রিকেট বিশ্বকাপ। ঠিক আছে, এটা কততম ছিল? 23তম। যে ওয়ান ডে, এটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ। ঠিক আছে, আইসিসি মেন্স, ঠিক আছে, ক্রিকেট বিশ্বকাপ 2023। ঠিক আছে, 2023 সালে এটা কোথায় হয়েছিল? এটা আমাদের সবাই আমরা জানি, এটা আমাদের ভারতে হয়েছিল, তাই তো? ভারতে হয়েছিল 2023 আইসিসি মেন্স ওয়ান ডে, ঠিক আছে, বিশ্বকাপ ক্রিকেট 2023 সালে হয়েছিল ভারতে। এরপর 2023-এর পর 2000 কত সালে? 2023-এর পর 2027 সালে কোথায় হবে? ঠিক আছে, তোমরা জানাবে কমেন্টে। ঠিক, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। তাহলে এবারে আমাদের কি অ্যাম্বাসেডর কে ছিলেন? অ্যাম্বাসেডর ছিলেন শচীন টেন্ডুলকার। এই শচীন টেন্ডুলকার কী পারেন? 2014 সালে ভারতরত্ন পায়, এটা আমাদের জেনে রাখতে হবে। এরপর ঠিক আছে, ভারতে তাহলে হয়েছিল। এবার বিজয়ীকে কোন দেশ জয়লাভ করেছিল? অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া মোট 6বার জয়লাভ করলো। ভারত কী হয়েছিল? রানার্স হয়েছিল। ঠিক আছে, ভারতের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। ঠিক আছে, এই রোহিত শর্মা। আর কি হয়েছে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্টে প্লেয়ার হয়েছেন কে? বিরাট কোহলি। আর ফাইনালে কী হয়েছেন? প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনাল খেলাতে ট্রাভিস হেড। এবং ফাইনাল খেলাটি কোথায় হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটা কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটি আহমেদাবাদ, তাই তো? গুজরাট। এটা আমাদের পরীক্ষা আসতে পারে, আহমেদাবাদ, গুজরাট। ঠিক আছে, এটা আমাদের জেনে রাখতে হবে। এরপর সর্বাধিক উইকেট সংগ্রহকারী কে ছিলেন? মোহাম্মদ শামি, 24টি উইকেট নিয়েছিলেন। আমাদের অনেক পরীক্ষাতে এসছে। সর্বাধিক রান, এটা আমাদের আসতে পারে বিরাট কোহলি। ঠিক আছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিরাট কোহলি। ঠিক আছে, সর্বাধিক উইকেট, সবচেয়ে বেশি উইকেট কার? মোহাম্মদ শামি, 24টি। ঠিক আছে, 24টি। মোহাম্মদ শামি 2023 সালে কী পেয়েছেন? অর্জুন পুরস্কার। ঠিক আছে, মোহাম্মদ শামিকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এরপর প্রথম ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ম্যাচ প্রথম কোথায় হয়েছিল? 1975 সালে। কোথায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। এই ধরনের কোশ্চেন আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এই ধরনের স্ট্যাটিক জিকে থেকে শুরু করে বিভিন্ন রিলেটেড কোশ্চেন আসতে পারে। প্রথম কোথায় হয়েছিল? ঠিক আছে, এর পরবর্তীতে কোথায় হবে? ঠিক আছে, এগুলো আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। তো প্রথম হয়েছিল কোথায়? ইংল্যান্ডে, তাই তো? ইংল্যান্ডে হয়েছিল, প্রথম হয়েছিল, আমরা সবাই জানি 1975 সালে। কোথায়? ইংল্যান্ডে। ঠিক আছে, প্রথম জয়লাভ করেছিল কে? ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, ভারত প্রথমবার কবে জয় হয়েছিল? ভারত প্রথমবার জয়লাভ করে 1983, তারপর 2011 সাল, তাই তো? মোট ভারত দুবার জয়লাভ করেছে। এরপর 2027 সালে কোথায় হবে? এটা আমরা সবাই, এটা আমাদের জেনে রাখতে হবে। এই 2027 সালে যেটা হবে সেটা কোথায়? আমরা জানি দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে। দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, আফ্রিকার কান্ট্রি। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবো, ঠিক আছে, আর কোথায়? নামিবিয়া। মনে থাকবে, এই 3টে দেশে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু 2027 সালে আইসিসি মেন্স ক্রিকেট বিশ্বকাপ। ঠিক আছে, আইসিসি মেন্স ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া। ঠিক আছে, প্রথম ইংল্যান্ডে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছিল। ঠিক আছে, এটুকু আমাদের বোঝা হয়ে গেল। পরবর্তী দেখি, পরবর্তী কি বলেছে? আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ। এগুলো আমাদের অত গুরুত্বপূর্ণ নয়, কারণ এগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারবো না। ঠিক আছে, এগুলো পরবর্তী দেখো। দাবা খেলা থেকে আমাদের কি জানতে হবে? ভালো করে দেখো, এই দাবা খেলা থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানতে হবে, 2023 র্যাপিড অ্যান্ড ব্লিটস চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, এফআইডি, এটা হচ্ছে কে বিজয় হয়েছেন? কে? কার্ল ম্যাগনাস কার্লসেন। তিনি কোথাকার বাসিন্দা? তিনি নরওয়ের বাসিন্দা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাই ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটস চ্যাম্পিয়নশিপ 2023-এ বিজয় হয়েছেন কে? ম্যাগনাস কার্লসেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু। চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2023, এখানে কে জয়ী হয়েছে? ডি গুকেশ। আমরা জানি ডি গুকেশ সবচেয়ে সর্বকনিষ্ঠ, এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। সর্বকনিষ্ঠ, ঠিক আছে, সর্বকনিষ্ঠ দাবা উইনার, সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট বয়সে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে। সর্বকনিষ্ঠ দাবা উইনার, দাবা, ঠিক আছে, আমাদের সর্বকনিষ্ঠ দাবা, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ঠিক আছে, ডি গুকেশ। এই তিনি 2024 সালে এবার কী পেলেন? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, এটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখি, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2023-এ বিজয়ী হয়েছেন কে? ডি গুকেশ। এরপর 45তম দাবা অলিম্পিয়াড 2024-এ। ঠিক আছে, এটা কোথায় হয়েছিল? হাঙ্গেরির বুদাপেস্ট। হাঙ্গেরির রাজধানী কি? বুদাপেস্ট। এটা কিন্তু মনে রাখতে হবে, হাঙ্গেরির রাজধানী
ক্যাপিটাল কি হাঙ্গেরির, ঠিক আছে, এটা যেন মনে থাকে। বিজয়ী কি ভারত, ঠিক আছে, দাবা অলিম্পিয়াডে 2024 ভারত পুরুষ এবং মহিলা দুটো বিভাগে কি হয়েছে, জয়ী হয়েছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ এখানে একটু মনে রাখতে হবে আমাদের, যে এই সুপার র্যাপিড এটা 2024 ম্যাগনাস কার্লসেন, এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এটা আমাদের আসতো, সবাই আমরা ডি গুকেশ জানি, কিন্তু এটা যদি আসে সুপার বেট র্যাপিড ব্লিটস দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কি হয়েছে, ম্যাগনাস কার্লসেন, ঠিক আছে। এরপর এফআইডি ফাইট বিশ্বকাপ 2024 সিঙ্গাপুরে যেটা হয়ে গেল, বিজয়ী হয়েছে কি রানার্স, এটা এই যে এটাতে, ঠিক আছে, ফাইট, ঠিক আছে, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এই যে ব্যাপারটা এটা আমাদের মনে রাখতে হবে। বিশ্বকাপ যেটা হয়ে গেল, সর্বকনিষ্ঠ সবচেয়ে কম বয়সী ডি গুকেশ ভারতের, এবং তিনি কাকে হারিয়েছেন এটা আমাদের পরীক্ষা আসতে পারে, তিনি কাকে হারিয়েছেন, পরাজিত হয়েছেন কে, ডিং লিরেন, এটা আমাদের আসতে পারে, তিনি পরাজিত হয়েছেন। আর জয়ী হয়েছে আমাদের ভারতীয় ডি গুকেশ, সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়নশিপ বিশ্ব চ্যাম্পিয়ন। তাহলে এটা পরীক্ষা আসতে পারে, ডি গুকেশ কাকে পরাজিত করেছেন, ডি গুকেশ পরাজিত করেছে কে, ডি দিয়ে দেখো, ডি নাম ডিং লিরেন, তিনি কোথাকার বাসিন্দা, তিনি চীনের বাসিন্দা। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আমাদের ঘুরিয়ে আসতে পারে, মনে থাকবে। পরবর্তী দেখো, তাহলে দাবা থেকে এটুকু হয়ে গেছে, প্রথম দাবা চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মধ্যে, ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। বিশ্বনাথন আনন্দ কবে, ঠিক আছে, বিভিন্ন প্রশ্নগুলো আমাদের হতে পারে, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এরপর দেখো হকি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হকি বিশ্বকাপ 2023 কোথায় হলো, হোস্টিং কোথায় হয়েছে, ওড়িশাতে, এটা তো জেনে রাখতে হবে, যেহেতু ভারত হয়েছে। বিজয়ী হয়েছে কে, কোন দেশ জয়লাভ করেছে, জার্মানি। আর রানার্স আমাদের পরাজিত হয়েছে কে, বেলজিয়াম, বেলজিয়াম পরাজিত, ঠিক আছে, বেলজিয়াম পরাজিত, মনে থাকবে, ঠিক আছে। বিজয়ীকে জার্মানি, ঠিক আছে, বিজয়ী জার্মানি, আর পরাজিতকে বেলজিয়াম। এবার পুরুষ হকি, ঠিক আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ। এবার দেখো যেটা আমাদের জানতে হবে, হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষদের চ্যাম্পিয়নশিপ হয়েছে কোন দল, পাঞ্জাব, হকি ইন্ডিয়া জুনিয়র, ঠিক আছে। এবার এটাতে গুরুত্বপূর্ণ যেটা বেশি, সেই খুব গুরুত্বপূর্ণ, দেখো অনেক কিছু আমাদের আছে হকি থেকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখতে হবে। হকি বিশ্বকাপটা মনে রাখতে হবে, জার্মানি চ্যাম্পিয়নশিপ ওড়িশাতে হয়েছিল 2023 সালে, ঠিক আছে। এরপর দেখো সুলতান আজলান শাহ কাপ, এটা কোন খেলার সাথে যুক্ত, এটা আমাদের পরীক্ষা আসতে পারে, হকি খেলার সঙ্গে যুক্ত। সুলতান আজলান শাহ কাপ আসে আমাদের, ঠিক আছে, হকি খেলার সঙ্গে যুক্ত। থমাস কাপ, ঠিক আছে, এগুলো আসে আমাদের কোন খেলার সাথে যুক্ত, উবের কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। এবার দেখো এই সুলতান আজলান শাহ কাপ 2024 সালে কোন দেশ জয়লাভ করেছে, জাপান, খুব ইম্পর্টেন্ট যেন মনে থাকে, জাপান 2024 সালে। এটা কোথায় হয়, এটা সুলতান আজলান শাহ কাপ কোথায় হয়, কোথায়, মালয়েশিয়া, তাই তো। 2023টা মনে রাখতে হবে, 2023 সাল জয়ী হয়েছে কোন দেশ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, 2023 সালে কোন দেশ জয়লাভ করেছে, ঠিক আছে। এরপর হকি মহিলা বিশ্বকাপ 5S, যেটা এগুলো দরকার নেই। মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন ট্রফি 2023 সালে জয়লাভ করেছে কে, ভারত, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, সুলতান আজলান শাহ কাপ 2023 2022 দুটো মনে রাখবে। 2023 সালে কোন দেশ জয়লাভ করে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। পরবর্তী দেখো, এরপর মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ, এরপর দেখো এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি, এটাতে ভারত, ঠিক আছে। এটা আমাদের পুরুষ জুনিয়র এশিয়া হকি কাপ 2023, ওটা ওমানে হয়েছে, ভারত জয়লাভ করেছে, ঠিক আছে, মনে রাখতে হবে। এরপর ব্যাডমিন্টন, একটু আগে বললাম যে উবের কাপ, থমাস কাপ, এগুলো কোন খেলার সাথে যুক্ত, ব্যাডমিন্টন খেলা। এই ধরনের প্রশ্ন আমাদের আসে। এজরা কাপ, তোমরা পরীক্ষায় তোমরা বলবে এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, পোলো, তাই তো, আমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসার মতো কোশ্চেন। তারপর আমাদের দাবা খেলার সঙ্গে কোন কাপ দেওয়া হয়, এগুলো কিন্তু পরীক্ষা আছে। দাবা খেলার সাথে কোন খৈতান ট্রফি, যে খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, দাবা খেলা, ঠিক আছে, এই খৈতান ট্রফি দাবা খেলা, ঠিক আছে। এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের আসে, মনে রাখতে খুব ইম্পর্টেন্ট। তাই দেখো উবের কাপ ব্যাডমিন্টন, তাই তো। এবার উবের কাপ 2024 বিজয় হয়েছেন কে, চীন, তাই তো, চীন বিজয় হয়েছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। থমাস কাপ এটাও আমাদের ব্যাডমিন্টন খেলার সাথে 2024 বিজয় হয়েছে কে, বিজয় হয়েছে চীন। দুটো কাপই চীন বিজয় হয়েছে, ঠিক আছে, উবের কাপ থমাস কাপ দুটোতেই কে, চীন বিজয় হয়েছে, আর রানার্স হয়েছে ইন্দোনেশিয়া, ঠিক আছে। এবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ, এটা মালয়েশিয়াতে হয়েছে, ভারত বিজয়ী হয়েছে, এটা মনে রাখতে হবে, ব্যাডমিন্টন এশিয়া টিম এরপর দেখো, ঠিক আছে, পুরুষ একক মহিলা একক এগুলো আমার পড়তে হবে। সুইস ওপেন 2023 পুরুষদের বিভাগে কে জয়ী হয়েছে, ঠিক আছে, পুরুষদের বিভাগে এটা। আর মহিলাদের কে হয়েছে, পিং ওয়ানচু, ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে। এরপর দেখো মহিলা ক্রিকেট 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা আমাদের, ঠিক আছে, এটা মনে রাখ, মহিলা ক্রিকেট, ঠিক আছে। দেখো 16তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক আছে। এবার এটা IPL থেকে বলা হয়েছে, ঠিক আছে, মহিলা ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ,
এটা কি, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো মহিলাদের থেকে কী কী বিষয়ে প্রশ্নগুলো আমাদের হয় সেগুলো একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, 2023 সালে যে আমাদের মহিলাদের WPL, এটা IPL WPL বলে আমরা যেটা পরিচিত, মহিলাদের যেটা আমাদের পুরুষদের ন্যায় IPL যেমন হয়, এটা WPL। ঠিক আছে, এই WPL 2023 সালে জয়লাভ করেছে কোন কোন দল? 2023 সালে, ঠিক আছে, বিজয়ী কোনটা? চেন্নাই সুপার কিংস। ঠিক আছে, ইন্ডিয়ান, এটা IPL, এটা হচ্ছে IPL 2023 সালে চেন্নাই সুপার কিংস। ঠিক আছে, চেন্নাই সুপার কিংস মানে চেন্নাই। আর 2024 সালে কোনটা হয়েছে? KKR, কলকাতা। আর মহিলাদের ক্ষেত্রে কী হবে? মহিলাদের ক্ষেত্রে 2023 সালে কোন কোন দল জয়? 2024 সালে আমরা জানি 2024 সালে কে? RCB, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর 2023 সালে কোনটা হয়েছে? 2023 সালে মুম্বাই, তাই তো, প্রথমবার। এটা কিন্তু আমাদের পরীক্ষায় মনে আসতে পারে। এবার ICC T20 বিশ্বকাপ 2023 সালে যেটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা আমাদের পরীক্ষা আসতে পারে, এটা হচ্ছে কি ICC মহিলা, এটা কিন্তু মহিলা। ঠিক আছে, মহিলাদের 2000 যেটা 23-এরটা কত 2024 হলো, ঠিক আছে, T20 বিশ্বকাপ। এখানে দক্ষিণ আফ্রিকা, এখানে জয়লাভ করেছে কোনটি? আমরা জানি অস্ট্রেলিয়া। ঠিক আছে, রানার্স হয়েছে কে? দক্ষিণ আফ্রিকা। এরপর মহিলা এশিয়া কাপ 2024, মহিলা এশিয়া কাপ, এটা জয়লাভ করেছে শ্রীলঙ্কা। ঠিক আছে, রঞ্জি ট্রফি 2000, ঠিক আছে, 23-24, এটা বিজয়ীকে? মুম্বাই। বিজয় হাজারে ট্রফি, এগুলো পরীক্ষা আছে। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? বিজয় হাজারে ট্রফি। ঠিক আছে, সব কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এগুলো ধরনের কিন্তু প্রশ্ন আমাদের আসে, একটু ভালো করে মনে রাখতে হবে এগুলো। এগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এরপর দেখো এরপর কি আছে, এই যে মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2023, এটা আগে আমরা জেনে নিলাম। ঠিক আছে, এই যে দ্বিতীয়বার মহিলা প্রিমিয়ার লিগ WPL 2024 সালে বিজয়ী কোনটা? ব্যাঙ্গালোর, তাই তো, দিল্লি ক্যাপিটালস হারিয়ে হয়েছে। অনূর্ধ্ব 19 পুরুষদের ODI ক্রিকেট বিশ্বকাপ 2024 সালে জয় হয়েছে কোন দেশ? অস্ট্রেলিয়া। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অনূর্ধ্ব 19, এটা আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটা। অনূর্ধ্ব 19 যেটা আমাদের মনে রাখতে হবে, বিজয়ী হয়েছে কোন দেশ? অস্ট্রেলিয়া। ভারত রানার্স। শহীদ মুস্তাক আলী ট্রফি, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। শহীদ মুস্তাক আলী ট্রফি, এটা পরীক্ষা আসে যে কোন খেলার সঙ্গে যুক্ত? এটা ক্রিকেট। ঠিক আছে, 2023 সালে এটা জয়লাভ করেছে কে? পাঞ্জাব। ঠিক আছে, তাহলে এই ধরনের কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আমাদের আসতে পারে, একটু ভালো করে দেখে নিতে হবে। পরবর্তী দেখো ফুটবল রিলেটেড প্রশ্ন আমাদের কেমন আসে একটু ভালো করে দেখো। ফুটবল রিলেটেড প্রশ্ন আমাদের বিভিন্নভাবে আসতে পারে। প্রথম 1904 সালে ফুটবল ফিফা, তাই তো, 1904 সালে গঠিত হয়েছিল ফিফার পুরো নাম কি? ফিফার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জুরিখ, তাই তো, সুইজারল্যান্ডের জুরিখ। ঠিক আছে, এরপর ফিফার বর্তমান প্রেসিডেন্টকে? এগুলো আমাদের জেনে রাখতে হবে, প্রেসিডেন্টকে। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসে। দেখো ফিফা 2022, এই ফিফা 2022-এ কোথায় হয়েছিল? কাতার, দোহা, তাই তো, 22তম খেলা হয়েছিল কাতার, দোহা। ঠিক আছে, 2022 সালে ফিফা। এবার এখান থেকে প্রশ্ন আসবে কোন দল জয়লাভ করেছিল? কে? আর্জেন্টিনা, তাই তো, রানার্স হয়েছে কে? ফ্রান্স। তো মনে থাকবে ফিফা 2022-এ এটা হয়েছে কোথায়? কাতারে হয়েছিল। আমরা জানি কাতারের রাজধানী কোথায়? ঠিক আছে, দোহা। এবার বিজয় হয়েছে কি? আর্জেন্টিনা, তাই তো, আর রানার্স হয়েছে ফ্রান্স। খুব ইম্পর্টেন্ট। এবার 2026 সালে ফিফা কোথায় হবে? 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় হবে? এটা আমাদের জেনে রাখতে হবে। 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় হবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, তোমরা জানাবে। এরপর দেখো উয়েফা ইউরো কাপ, যেটা 2024 সালে স্পেন হয়েছে বিজয়ী। ফিফা ওমেন্স বিশ্বকাপ, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে সবাই। আমরা এটা মনে রাখবো, পুরুষদেরটা, কিন্তু ছেলেদেরটা মেয়েদেরটা আমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। ফিফা ওমেন্স বিশ্বকাপ 2023 বিজয়ী কোন দল? স্পেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। AFC এশিয়া কাপ, এগুলো হয়তো গুরুত্বপূর্ণ। এবার দেখো সাপ, এই সাপ থেকে প্রশ্ন আমাদের আসে। সাপ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন 2023, সাপ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন কোন দল? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, এটা মনে রাখতে হবে। সাপ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন 2023 সালে কোন দল? ভারত। সাপ চ্যাম্পিয়ন, তাই তো, এটা আমাদের মনে রাখতে হবে। সাপ মানে কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল ফেডারেশন, তাই তো, এগুলো আমাদের মনে রাখতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো নিয়ে ফুটবল। ঠিক আছে, সাপ বিজয়ী কোন দল? ভারত, অনূর্ধ্ব 19। এবার এটা এটা এরপর কি? সাপ চ্যাম্পিয়নশিপ, এটা অতটা ইম্পর্টেন্ট নেই। অনূর্ধ্ব 19, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর কি হলো? ইন্ডিয়া সুপার লিগ, ISL, যেটা আমরা জানি ISL, ইন্ডিয়ান সুপার লিগ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ফুটবল রিলেটেড। ঠিক আছে, এবার 2024 সালে উড়িষ্যার ভুবনেশ্বরে হয়েছিল, তাই তো, ISL। এই যে এখানে বিজয়ী কোনটা?
বিজয়ী হয়েছে ইস্ট বেঙ্গল এফসি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়া সুপার লিগ যেটা বিজয়ীকে ইস্ট বেঙ্গল। ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ফুটবল 2023 সালে এটা কোথায় হয়েছে? এটাও কাতারে। 2022-এরটাও কাতার হলো ফিফা বিশ্বকাপ। আর অনূর্ধ্ব 20 ফিফা যেটা ঠিক আছে, এটাও কোথায় হয়েছে? কাতারে। এখানে বিজয় হয়েছে কি? এখানে বিজয় হয়েছে কে? উরুগুয়ে। ঠিক আছে, উরুগুয়ে, খুব ইম্পর্টেন্ট। তবে সন্তোষ ট্রফি, এটা আমাদের পরীক্ষা আছে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে? ফুটবল। ঠিক আছে, এবার এটা হয়েছিল রিয়াদ, সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখতে হবে, পরীক্ষা এভাবে আসতে পারে, সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ। তাহলে এই সন্তোষ ট্রফি এটা আমাদের জয়লাভ করেছে কে? সন্তোষ ট্রফি এবার কর্ণাটক। সন্তোষ ট্রফি জয়লাভ করেছে কে? কর্ণাটক, খুব ইম্পর্টেন্ট। তারপরে ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত, এই ডুরান্ড কাপ জয়লাভ করেছে কে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। ঠিক আছে, এটা মনে থাকে যেন। আর রানার্স হয়েছে কি? মোহনবাগান। তাহলে এখান থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, একটু মনে রাখতে হবে, এগুলো একটু বারবার দেখতে হবে। এরপর দেখো টেনিস খেলার সাথে ইউনাইটেড কাপ 2024 বিজয়ী জার্মান। ঠিক আছে, এরপর ইতালিয়ান ওপেন 2023 পুরুষদের। ঠিক আছে, টেনিস খেলার সঙ্গে ড্যানিল মেদভেদেভ। ঠিক আছে, মেদভেদেভ। আর মহিলাদের ক্ষেত্রে কি হয়েছে? মহিলাদের ক্ষেত্রে এলেনা। এরপর ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত, এবার বিজয়ী হয়েছে কে? 2023 ডেভিস কাপ ইতালি। মনে থাকবে, খুব কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসে, একটুখানি বারবার দেখলে পরে একটু মনে থাকবে। পরবর্তী কি? টেনিস খেলার সঙ্গে একই ব্যাপার, এই যে মাদ্রিদ ওপেন, আমরা জানি বিজয়ীকে কার্লোস আলকারেজ। ঠিক আছে, এর আগে আমরা পড়েছিলাম একটু আগে, এর আগের ক্লাসে আমাদের রয়েছে যে উইম্বলডন ট্রফি, ঠিক আছে, অস্ট্রেলিয়ান ট্রফি, এগুলো ইউএসএ ট্রফি, সিঙ্গেলস এবং পুরুষদের, এগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। এবার ইতালিয়ান ওপেন 2022। ঠিক আছে, বেশি দরকার নেই, যেগুলো রিসেন্ট হয়ে যাবে 23-24টা মনে রাখলে হবে। ঠিক আছে, পরবর্তী দেখো। এরপর অন্যান্য স্পোর্টিং বিভিন্ন ধরনের খেলা, যেমন তীরন্দাজি যেটা এশিয়া কাপ 2024 কোথায় হলো? ইরাকের বাগদাদ। ইরাকের রাজধানী কি? বাগদাদ, তাই তো, খুব ইম্পর্টেন্ট। তাহলে ইরাকের বাগদাদে এশিয়া তীরন্দাজি কাপ হয়ে গেল 2024। ভারত মোট 9টি সোনা জিতেছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রথম মাল্টি স্পোর্ট 20 গেমস 2024, এটা কোথায় হবে? দমনদিউ। ঠিক আছে, এরপর 10ম প্রো কবাডি লিগ 2024 সালে। ঠিক আছে, এটা কোথায় হয়েছে? কোন দল জয়লাভ করেছে? এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বিজয়ী কোন দল? পুনেরি পল্টন। ঠিক আছে, এটা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এটা মনে রাখতে হবে, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এটা খুব ইম্পর্টেন্ট। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 সালে। ঠিক আছে, ব্যাংকক থাইল্যান্ডে হয়েছে। ভারত 3টি স্বর্ণপদক জিতেছে। ঠিক আছে, এশিয়ান প্যারা গেমস 2023, ভারতের স্থান কত? ভারতের স্থান প্রথম। ঠিক আছে, প্রথম স্থান ভারতের। ঠিক আছে, চীন 5ম স্থান। ঠিক আছে, ভারতের স্থান কত? প্রথম, মনে রাখবে, ভারত প্রথম স্থান এশিয়ান প্যারা গেমস। এরপর ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023-এ। ঠিক আছে, বিজয় হয়েছে কে? মার্কো বেচে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর ওয়ার্ল্ড ইউথ আর্চারি 2023, অতগুলো দরকার নেই। আইএসএফ জুনিয়র বিশ্বকাপ 2023, প্রথম স্থান ভারত, আইএসএসএফ। ঠিক আছে, এরপর এখানে যেটা মনে রাখতে হবে, বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2023। ঠিক আছে, চ্যাম্পিয়ন হচ্ছে কি? পঙ্কজ আদবানি। পরীক্ষা আছে, পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বিলিয়ার্ডস কি? ঠিক আছে, মনে থাকে জানেন, এটা পরীক্ষা কিন্তু আসে। স্নুকার, ঠিক আছে, এগুলো কিন্তু আসে, পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এরপর এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ 2023, কোন দল জয়লাভ করেছে? ভারত জয় হয়েছে। ঠিক আছে, এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ। এরপর কি রয়েছে? এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ 2023, ভারত জয়লাভ। ঠিক আছে, স্নুকার ওয়ার্ল্ড কাপ, এখানে কে জয়লাভ করেছে? এটা মনে রাখতে হবে। আইএসএফ বিশ্বকাপ 2023, ভারত প্রথম। এরপর গল্ফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023-এ। ঠিক আছে, বিজয়ীকে স্যাম বার্নস। এরপর পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় হলো? 2022 সালে মধ্যপ্রদেশ। জয়লাভ করেছে কে? মহারাষ্ট্র। খুব ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র কিন্তু অনেক কবার জয়লাভ করেছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস মহারাষ্ট্র জয়লাভ করেছে, প্রথম স্থান 2022টা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসে। এরপর জম্মু কাশ্মীরের বিলকিস মির প্যারিস অলিম্পিক জুরিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, মনে রাখতে হবে, বিলকিস মির প্যারিস অলিম্পিকের জুরির সদস্য। ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা, এই জন্য নামটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর শরাফুদ্দৌলা প্রথম বাংলাদেশি আম্পায়ার যিনি আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হয়েছেন। ঠিক আছে, শরাফুদ্দৌলা। ঠিক আছে, এরপর আইসিসি টি20, ঠিক আছে, বিশ্বকাপে ব্র্যান্ড উসাইন বোল্টকে 2024 সালে টি20 বিশ্বকাপের অ্যাম্বাসেডর করেছে আইসিসি। ঠিক আছে,
হকি ইন্ডিয়া দীপিকা সোরেনকে এই পুরস্কার দিয়েছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, হকি ইন্ডিয়া দীপিকা সোরেনকে। এরপর ভারতীয় জিমন্যাস্টিক দীপা কর্মকার, খুব ইম্পর্টেন্ট, তিনি প্রথম ভারতীয় যিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। এটা পরীক্ষা কিন্তু আসার মতো প্রশ্ন, যে দীপা কর্মকার প্রথম ভারতীয় যিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন, ঠিক আছে। 2024 আইপিএল কলকাতা জিতেছে, এটা আমরা জানি, ঠিক আছে। এরপর আইপিএল প্রাইজ মানিটা জেনে যেতে হবে 20 কোটি, ঠিক আছে, ফার্স্ট, আর সেকেন্ড 12.5, ঠিক আছে। এটা আর্চারি এশিয়ান টেস্ট, এটার মনে রাখতে হবে। এরপর দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট, টি-20 বিশ্বকাপে বিদায় জানিয়েছে বিরাট কোহলি তো আমাদের, ঠিক আছে, ওই রিলেটেড কোশ্চেন যদি আসে আমাদের সেটা মনে রাখতে হবে। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-20তে 200টি ছক্কা করেছেন কে? রোহিত শর্মা, ঠিক আছে। অনূর্ধ্ব-17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ, এটা দরকার নেই। এবার দেখো অলিম্পিকের সেফটি মিশনে যুক্ত হয়েছিলেন গগন নারায়ণ। এরপর শরৎ কমল আর পিভি সিন্ধু প্যারিস অলিম্পিক 2024 উদ্বোধন, এটা আমরা জানি সবাই, ঠিক আছে। এরপর টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহককে হরমনপ্রীত কৌর। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আমাদের এসছে, মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত? মহিলা ক্রিকেটার, তেমন এই নামটা মনে রাখতে হবে, হরমনপ্রীত কৌর। তিনি মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, ঠিক আছে। এরপর প্যারিস 2024 অলিম্পিকে ইন্ডিয়া হাউস উদ্বোধন করেন নীতা আম্বানি। 2025 সালে টি-20 এশিয়া কাপ আয়োজন করবে কোন দল? ভারত, ঠিক আছে। কোন দেশ? 2025 সালে টি-20 এশিয়া কাপ আয়োজন করবে কোন দেশ? ভারত, টি-20 এশিয়া কাপ। আইসিসির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জয় শাহ, ঠিক আছে। এরপর এটা এই নামটা মনে রাখতে হবে, প্রমোদ ভগত কোন খেলার সাথে? প্যারা শাটলার, ঠিক আছে, তাকে সাসপেন্ড করেছে ব্যাডমিন্টনের জন্য। এরপর সুমিত আন্টিল, ভাগ্যশ্রী যাদব প্যারিস অলিম্পিকে 2024 পতাকা গ্রহণ করেছিলেন। সত্যনারায়ণ শরণ প্যারিস অলিম্পিকে সেফটি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যেগুলো দেখো। তানভি পাত্রী অনূর্ধ্ব-15 মহিলা একক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তানভি পাত্রী, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন শরৎ কমলকে প্রথমবার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে। শরৎ কমল কোন সাথে যুক্ত? টেবিল টেনিস, ঠিক আছে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, তিনি 2022 সালে কি পায়? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তাই তো, এরকম ইম্পর্টেন্ট। ভারতকে হারিয়ে প্রথমবার কন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে সিরিয়া, ঠিক আছে। এরপর এগুলো আমাদের একটু গুরুত্বপূর্ণ, যেগুলো দরকার একটু জেনে নিতে হবে, ঠিক আছে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের কত? 124, ঠিক আছে। প্রথম র্যাঙ্ক কোটা? মনু ভাকের প্যারিস অলিম্পিকে 2024 ভারতের প্রথম পদক জিতেছেন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রথম পদক জয়ী ভারতীয়ের মধ্যে 2024, ঠিক আছে, প্যারিস অলিম্পিকে, ঠিক আছে। একদিনের ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টানা সেঞ্চুরি করলেন স্মৃতি মন্দনা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টানা সেঞ্চুরি করলেন স্মৃতি মন্দনা, ঠিক আছে। এরপর ম্যাগনাস কার্লসেন, ঠিক আছে, এবং নরওয়ে দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট, এখানে আমাদের তেমন কিছু নেই। মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডবল সেঞ্চুরি খেলোয়াড় হলেন শেফালি ভার্মা, খুব এটা মনে রাখতে হবে, ঠিক আছে। হায়দ্রাবাদের প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় যিনি বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় একক শিরোপা জিতেছেন, সৃজা আকুলা, এটা ইম্পর্টেন্ট, সৃজা আকুলা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে টেবিল টেনিস খেলোয়াড় সৃজা আকুলা, যিনি কি হচ্ছে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় একক শিরোপা জিতেছে। এরপর যেটা আমাদের 2025 সৌদি আরবে অলিম্পিক স্পোর্টস অনুষ্ঠিত হবে, এরপর নীরজ চোপড়া ডায়মন্ড লিগে 100 মিটার থ্রো জিতে উপর জিতেছে। বিরাট কোহলি আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি 8000 রান করেছে, ঠিক আছে, এই রিলেটেড নাম আসতে পারে। 2027 সালে মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক হবে কোন দেশ? ব্রাজিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। 2027 সালে মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক হবে কোন দেশ? ব্রাজিল, ঠিক আছে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটার ট্রেন্ট বোল্ট অবসর ঘোষণা করেছেন। ট্রেন্ট বোল্ট আমরা জানি, ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের খেলোয়াড়, তাই তো, ট্রেন্ট বোল্ট। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিয়েছে অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার, তিনি অবসর নিয়েছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়। এরপর প্যারিস অলিম্পিকে 2024 যে, ঠিক আছে, একক বিভাগে নোভাক জোকোভিচ কি জিতেছেন? সোনা জিতেছেন, কাকে হারিয়ে? কার্লোস আলকারেজ হারিয়ে। এটা কিন্তু আসতে পারে যে প্যারিস অলিম্পিকে, ঠিক আছে, সোনাজয়ী নোভাক জোকোভিচ কাকে হারিয়েছেন? আমরা জানি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার্লোস আলকারেজকে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আসতে পারে, এই ধরনের প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে, তার মধ্যে এটা তাহলে এটা আসতে পারে তিনি কোন খেলার সাথে যুক্ত, আমরা সবাই জানি, তাই তো। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, ঠিক আছে। তাই টেনিস খেলার সঙ্গে যুক্ত নোভাক জোকোভিচ প্যারিস অলিম্পিকে সোনা জিতেছে কে? তাই পরীক্ষায় প্যারিস অলিম্পিকে সোনাজয়ী টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। এরপর কি? পি শ্যাম নিখিল ভারতের 85তম গ্র্যান্ড মাস্টার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। 85তম গ্র্যান্ড মাস্টার কে? ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? এটা জেনে রাখতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা।
এরপর এরপর আমরা যেটা পড়বো ভারতরত্ন সম্পর্কে। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আমাদের আসবে পুরস্কার রিলেটেড, দেখো ভারতরত্ন রিলেটেড কী ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। দেখো কী বলেছে, যে আমরা জানি ভারতরত্ন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান, এটা আমাদের পরীক্ষা আসে। সর্বোচ্চ অসামরিক সম্মান, সর্বোচ্চ অসামরিক, সামরিক মানে আমরা বুঝি সামরিক বাহিনী আমাদের কী কী আছে, যেগুলো আমাদের ফোর্সে। এই অসামরিক মানে কি, যেখানে সামরিক নয়। ঠিক আছে, এবার দেখো অসামরিক সম্মান, এটা কিন্তু সর্বোচ্চ অসামরিক সম্মান বা নাগরিক সম্মান। ঠিক আছে, এটি রাষ্ট্রপতি প্রদান করে। ঠিক আছে, এই ভারতরত্ন দেনকে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি দেন। বর্তমানে আমাদের যিনি রাষ্ট্রপতি তিনি দেবেন। প্রতি বছর কবে দেওয়া হয়, 26শে জানুয়ারি, জেনে রাখতে হবে। ঠিক আছে, এবার প্রথম ভারতরত্ন কে পায়, এটা আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যেও কাজ হবে। প্রথম 1954 সালে কে পেয়েছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে, তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল, শেষ ভারতীয় গভর্নর জেনারেল। ঠিক আছে, আর সিভি রমন, তিনি পদার্থবিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, এই সিভি রমন 1930 সালে কী পারেন, নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এটা কোনো আমাদের জেনে রাখতে হবে। প্রথম তিনজনের নাম খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসে। এরপর 1945 সালে কে পেয়েছে, জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের। ঠিক আছে, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কে পেয়েছে, গোবিন্দ বল্লভ পন্ত। প্রথম চিকিৎসক হিসেবে কে পেয়েছেন, ডক্টর বিধানচন্দ্র রায়। আমরা জানি 29শে জুলাই ডক্টর ডে পালন করা হয়। প্রথম রাষ্ট্রপতি হিসেবে কে পেয়েছেন, রাজেন্দ্র প্রসাদ। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1962 সালে। ঠিক আছে, তাই গুরুত্বপূর্ণ প্রথম কে পেয়েছে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর প্রথম মরণোত্তর কে পায়, এটা আমাদের অনেক পরীক্ষা এসছে, আফটার ডেথ। ঠিক আছে, প্রথম পেয়েছেন কে, লাল বাহাদুর শাস্ত্রী। কবে পেয়েছেন, 1966, সালটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে। প্রথম মহিলা কে পেয়েছে ভারতরত্ন, প্রথম মহিলা কে পায়, ইন্দিরা গান্ধী, 1971 সালে, খুব ইম্পর্টেন্ট, প্রথম মহিলা। ঠিক আছে, ইন্দিরা গান্ধী। প্রথম ভারতীয়, এটা কিন্তু মনে থাকে। ঠিক আছে, মাদার টেরেসা, ইনিও কিন্তু মহিলা, ইনি কিন্তু, ঠিক আছে, এটা যেন মনে থাকে, মাদার টেরেসা কিন্তু ভারতীয়, ইনি কিন্তু বিদেশি নাই। যদি বলে প্রথম বিদেশি কে পায়, প্রথম অভারতীয় বা বিদেশি ফরেনার কে পেয়ে, খান আব্দুল গফর খান। এই নামটা কিন্তু মনে রেখে দাও, পরীক্ষা এবার আসার চান্স। প্রথম বিদেশি, ঠিক আছে, খান আব্দুল গফর খান। ঠিক আছে, ইনি অভারতীয় বিদেশি, তিনি কবে পেয়েছেন, 1987 সালে। ঠিক আছে, আর সংবিধানের জন্য আমরা কি জানি, ডক্টর বি আর আম্বেদকর কত পায়, 1990 সালে। ঠিক আছে, এরপর এই সময় এরপর, ঠিক আছে, এরপর যেগুলো আমাদের মনে রাখতে হবে, দেখো আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি 1992। সত্যজিৎ রায়, তিনি পেয়েছেন এত। আর আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম, পরমাণু বিজ্ঞানী, আমাদের রাষ্ট্রপতি, তিনি কত, 1997। এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, তাই ডক্টর এপিজে আব্দুল কালাম 1997 সালে পায়। আর প্রথম বিদেশি পেয়েছিলেন খান আব্দুল গফর খান, 1987 সালে। ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো, প্রথম শিল্পী, এটা আমাদের এবার পরীক্ষাতে এসছে, এসএসসি জিডিতে এসেছে। প্রথম গায়িকা হিসেবে, প্রথম সিঙ্গার হিসেবে কে পেয়েছেন, ঠিক আছে, আমাদের হবে MS সুবালকি। কত সালে, 1998 সালে। মনে থাকবে, 1998 সালে প্রথম গায়িকা হিসেবে পেয়েছে কে, MS সুবালক্ষ্মী। এরপর 1999 সালে কে পেয়েছে, পণ্ডিত রবিশঙ্কর। প্রথম, ইনি রবিশঙ্কর কোন বাদক, রবিশঙ্কর সেতার বাদক। ঠিক আছে, পরীক্ষায় রিলেটেড আমাদের কোশ্চেন আসে, রবিশঙ্কর কোন বাদক, সেতার বাদক। ঠিক আছে, আর্ট অফ লিভিং রবিশঙ্কর, তাই তো, এগুলো প্রশ্ন কিন্তু আসে। এরপর দেখো, 1999 সালে প্রথম অর্থনীতিবিদ হিসেবে অমর্ত্য সেন পেয়েছিলেন, অমর্ত্য সেন 1999 সালে। মনে থাকবে। এরপর 2001 সালে এই লতা মঙ্গেশকর, আমাদের জানি মহান আমাদের একজন, ঠিক আছে, ভারতীয় গায়িকা, তিনি রিসেন্ট মারা গেছেন, তাই তার জন্য এই নামটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাই পরীক্ষা আসতে পারে, তিনি কবে ভারতরত্ন পায়, 2001 সালে। ঠিক আছে, তাই ভারতরত্ন তিনি কবে পান, 2001 সালে। এটা কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে, মনে রাখতে হবে, 2001 সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পান। ঠিক আছে, এরপর বিসমিল্লা খান, এই তিনিও পেয়েছেন 2001 সালে। বিসমিল্লা খান কোন বাদক, সানাই বাদক। এটাও আমাদের নামটা গুরুত্বপূর্ণ, তাহলে বিসমিল্লা খান কোন বাদক, সানাই বাদক, মনে থাকবে। এরপর দেখো, 2014 সালে সর্বকনিষ্ঠ সবচেয়ে কম বয়সী পেয়েছেন কে, সচিন টেন্ডুলকর। মনে থাকবে, সবচেয়ে কম বয়সী কে, সচিন টেন্ডুলকর, 2014 সালে পেয়েছেন। ঠিক আছে, CN রাও পেয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে পেয়েছেন সচিন টেন্ডুলকর, সবচেয়ে কম বয়সী। তাহলে পরীক্ষা আসতে পারে, সচিন টেন্ডুলকর কবে ভারতরত্ন পায়, তার আত্মজীবনীর নাম কি, প্লেইং ইটস মাই ওয়ে। এরপর দেখো, 2015 সালে কে পেয়েছিল, মদন মোহন মালব্য, অটল বিহারী বাজপেয়ী, তাই তো। 2015 সালে কারা পেয়েছে, এই নামগুলো একটু মনে রাখতে হবে, অটল বিহারী বাজপেয়ী, মদন মোহন মালব্য, তাই তো। এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এরপর 2015 পর 2019 সালে কে পেয়েছে, ঠিক আছে, এটা আমাদের আসতে পারে। 2019 সালে পেয়েছে প্রণব মুখার্জি, তিনি রাষ্ট্রপতি ছিলেন, বাঙালি রাষ্ট্রপতি। এরপর ভূপেন হাজারিকা, এই যে ভূপেন হাজারিকা পান, তিনি আসামের গীতিকার। ঠিক আছে, আর নানাজি দেশমুখ, ঠিক আছে, এই তিনজন পেয়েছিলেন 2019 সালে। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের আসে। এরপর আমরা জানবো 2024 সালে। দেখি 2024 সালে আমাদের কে পেয়েছে, 2024 সালে আমাদের কজন পায়, 2024 সালে মোট আমাদের 5 জন। 2024 সালে কে পায়, 5 জন পায়। ঠিক আছে, 1 নম্বর নামটা দেখি কি আছে, 2024 সালে যে 5 জন পেয়েছে তার মধ্যে প্রথম নামটা আমাদের কি হবে,
দেখো ভালো করে মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, প্রথম যার নামটা আমাদের গুরুত্বপূর্ণ, চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং পরীক্ষা কিন্তু আসতে পারে। এই চৌধুরী চরণ সিংকে আমরা জানি তিনি উত্তরপ্রদেশের। ঠিক আছে, তার শুধু যেটুকু আমাদের দরকার চৌধুরী চরণ সিংটা মনে রাখতে হবে, এবং তার সমাধিস্থলটা কী নামে পরিচিত, কিষান ঘাট। এই রিলেটেড প্রশ্ন আমাদের আসে, সমাধিস্থল কিষান ঘাট। কিষান ঘাট তার সমাধিস্থল। ঠিক আছে, সমাধিস্থল এটা মনে রাখতে হবে। আর কি তিনি, ঠিক আছে, আন্তর্জাতিক তার জাতীয় কৃষক দিবস পালন করা হয় 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর কি, যে কৃষক দিবস। 23শে ডিসেম্বর কি, জাতীয় কৃষক দিবস। এই কৃষক দিবসটা পালন করা হয় তার জন্মদিন উপলক্ষে, কৃষক দিবস। ঠিক আছে, চৌধুরী চরণ সিং মনে থাকবে। আর কি এখান থেকে গুরুত্বপূর্ণ আর কিছু আছে আর তেমন কিছু, ঠিক আছে, এই পর্যন্ত একটু মনে রাখলেই হবে। এরপর 2 নম্বর কি নাম আছে, কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর এটা আমাদের পরীক্ষাতে এসছে, এবার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কর্পূরী ঠাকুর। ঠিক আছে, এই ধরনের নামগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। দেখো কর্পূরী ঠাকুর কি, তার বাড়ি কোথায়, বিহারে, আর ইনার বাড়ি কোথায়, উত্তরপ্রদেশ। ঠিক আছে, তার 23শে ডিসেম্বর কি পালন করা হয়, কৃষক দিবস, জাতীয় কৃষক দিবস, চৌধুরী চরণ সিং, তার সমাজস্থল কিষান ঘাট। এবার কর্পূরী ঠাকুর বিহারে, ঠিক আছে, বিহারে বাড়ি। ঠিক আছে, তার নাম অনুসারে নাম হয়েছে কর্পূর গ্রাম। এবার দেখো তিনি মরণোত্তর ব্যক্তি, তিনি মরণোত্তর পেয়েছেন 15তম। এবার যে ইনার থেকে যেটা, তিনি বিহারের অকংগ্রেসী মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী, অকংগ্রেসী মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে, অকংগ্রেসী মুখ্যমন্ত্রী। ঠিক আছে, একটু একটু মনে রাখলে হবে। এবং এবং একটু এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ, তার একটা দলের, রাজনৈতিক দলের নাম ছিল। ঠিক আছে, এই দলের নামটা একটু মনে করে যেতে হবে। ঠিক আছে, তিনি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে একটু মনে রাখতে হবে। তার রাজনৈতিক দলটার নাম কি, পরীক্ষায় আসতে পারে। তার রাজনৈতিক দলটার নাম কি, তোমরা অবশ্যই জানাবে এটা কমেন্টে। ঠিক আছে, সব কিছু বলে দিলাম, এবং নিজে নিজে কিছু কয়েকটা জিনিস তোমাদের খুঁজতে হবে, যাতে তোমাদের এই জিনিসগুলো, যেটা তোমরা নিজের সার্চ করে দেখবে, সেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে মনে থাকবে, সেটা তোমরা কোনোদিনই ভুলবে না। ঠিক আছে, তাহলে এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। এরপর কি, এম এস স্বামীনাথন। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই সাথে নামের সঙ্গে যুক্ত। তিনি কি, ভারতীয় সবুজ বিপ্লবের জনক। ভারতীয় সবুজ বিপ্লবের জনক, তাই তো, ভারতীয় সবুজ বিপ্লবের জনককে এম এস স্বামীনাথন, মনে থাকবে এম এস স্বামীনাথন। এবার দেখো এই এম এস স্বামীনাথন ভারতীয় সবুজ বিপ্লবের জনক, এটা মনে রাখলে হবে। আর তিনি কয়েকটা পুরস্কার পেয়েছেন, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা জানলেই হবে। ঠিক আছে, আর কি যেটা সম্পর্কে আমাদের একটু জানিয়ে রাখতে হবে, এই সবুজ বিপ্লবটা আমরা সবাই জানি কোন সময় হয়েছিল, 1966-69 দিকে, তাই তো। 1966 তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার পরে, তাহলে 1966 থেকে 1969 যেটা হয়েছিল একক পঞ্চবার্ষিক পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা। ঠিক আছে, এই সময় হয়েছিল। এটা মূলত গম চাষের বৃদ্ধি পাঞ্জাব হরিয়ানাতে দেখা দিয়েছিল, উত্তর ভারতে। ঠিক আছে, এরপর দেখি এরপর কি রয়েছে, এরপর রয়েছে লালকৃষ্ণ আডবাণী। 4 নম্বর ব্যক্তি কি, লালকৃষ্ণ আডবাণী। তিনি আমি জানি খুব ইম্পর্টেন্ট ব্যক্তিটার নাম, তিনি 50তম ভারতরত্ন প্রাপক ব্যক্তি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা স্তরে 50তম ভারতরত্ন প্রাপক ব্যক্তিকে লালকৃষ্ণ আডবাণী। ঠিক আছে, তার জন্ম পাকিস্তানে, যেটা বর্তমানে করাচিতে। ঠিক আছে, তিনি আরএসএসের একজন। ঠিক আছে, 1942 সালে যোগ দিয়েছিলেন, তিনি বিজেপি অন্যতম প্রতিষ্ঠা সদস্য ছিলেন। এরপর তিনি প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন 1970 সালে, এত গুরুত্বপূর্ণ। উনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে, বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে হয়েছিলেন, বিজেপির প্রধানমন্ত্রী হয়েছিলেন কবে, 2009 সালে। ঠিক আছে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। এরপর রাম মন্দিরের সমর্থনে তিনি 1990 সালে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা শুরু করেছিলেন, এটা একটু মনে রাখতে হবে। এরপর তার আত্মজীবনীর নামটা একটু মনে রাখতে হবে, মাই কান্ট্রি মাই লাইফ, খুব ইম্পর্টেন্ট। আত্মজীবনীর নাম কি, মাই কান্ট্রি মাই লাইফ। এই প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। ঠিক আছে, মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা, কার আত্মজীবনী, মাই কান্ট্রি মাই লাইফ, এল.কে. আডবাণী। ঠিক আছে, এরপর দেখো, এরপর পিভি নরসিংহ রাও, আমরা জানি এলপিজি মডেল, তিনি প্রবর্তক পিভি নরসিংহ রাও। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ খুব নাম, তিনি ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স রিফর্ম বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কেন গুরুত্বপূর্ণ, তিনি 10ম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কি চালু করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। তার সময় আমরা ব্যাংকের জাতীয়করণ, ঠিক আছে, যে প্রাইভেটাইজেশন হয়েছিল, ঠিক আছে, গ্লোবালাইজেশন হয়েছিল, এই ব্যাপারটাগুলো, ঠিক আছে, তার নামের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এরপর দেখো, এরপর পুরস্কার রিলেটেড আর কয়েকটা প্রশ্ন আমাদের জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কি দেখো বলেছে পদ্মভূষণ। আমরা জানি, আগে আমরা কি জানলাম, যে ভারতরত্ন, ভারতরত্নের পর আমাদের কি আসবে, পদ্মবিভূষণ। ঠিক আছে, পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ দেখি আমাদের কি আছে, পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ। ঠিক আছে, পদ্মবিভূষণটা একটু আমাদের জেনে রাখতে হবে। তাহলে ভারতরত্নের পর কি আসবে, পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, এটা আমাদের জেনে রাখতে হবে, দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। ঠিক আছে, অসামরিক বা নাগরিক সম্মান। এটা 1954 সালে দেওয়া হয়েছিল, প্রথম পান কে, সত্যেন্দ্রনাথ বোস। সেটা আমরা অনেকেই জানি না, এই নামটা মনে রাখতে। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার
কে পায়? ভারতরত্ন আমরা সবাই জানি, কিন্তু পদ্মবিভূষণ কে পেয়েছিলেন প্রথম? সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট। এবার এখানে যেটা গুরুত্বপূর্ণ, 2022 সালে কে পায়? নামগুলো মনে রাখতে, প্রভান্নে মহারাষ্ট্রের, বিপিন রাওয়াত আমরা জানি উত্তরাখণ্ডে প্রথম তিনি চিফ অফ দি ডিফেন্স স্টাফ ছিলেন, খুব ইম্পর্টেন্ট নামটা। কল্যাণ সিং উত্তরপ্রদেশের, আর রাধেশ্যাম খেমকা উত্তরপ্রদেশ। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তাহলে বিপিন রাওয়াতটা খুব ইম্পর্টেন্ট, প্রভান্নেটাও। এরপর 2023 সালে কে পায়? 2023 সালে খুবই গুরুত্বপূর্ণ, কে পেয়েছিল দেখো। 2023 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন কে? এই যে বালকৃষ্ণ যোশী। ঠিক আছে, ওস্তাদ জাকির হোসেন খুব ইম্পর্টেন্ট, 2023 সালে তিনি ভারতরত্ন পায়, তিনি তবলাবাদক তিনি 2023 সালে পেয়েছেন। ঠিক আছে, এবং তিনি 2024 সালে মারা যান, খুব ইম্পর্টেন্ট ওস্তাদ জাকির হোসেন। তাই জাকির হোসেন তবলাবাদক, এটা পরীক্ষা আসতে পারে। তিনি কবে পদ্মবিভূষণ পায়? 2023 সালে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দিলীপ মহানবীশ চিকিৎসক, মুলায়ম সিং যাদব, এই নামটা আমাদের জেনে রাখতে হবে। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। তার রাজনৈতিক দলের নাম কি? সমাজবাদী পার্টি। ঠিক আছে, এসপি সপা, সমাজবাদী পার্টি নামে পরিচিত। ঠিক আছে, এইগুলো একটু গুরুত্বপূর্ণ, খুব জেনে রাখতে হবে। এছাড়া এই 2023 সালে আরও কয়েকজন পেয়েছিলেন কে? ঠিক আছে, আর ঠিক আছে, এইগুলো জেনে রাখতে। এরপর দেখো 2024টা, তাহলে 2022, 23, 24, এটা গুরুত্বপূর্ণ। যে নামগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা মনে রাখতে হবে। জাকির হোসেন, মুলায়ম সিং যাদব, এগুলো। ঠিক আছে, এই নামটা বালকৃষ্ণ যোশী। ঠিক আছে, এবার দেখো 2024 সালে পেয়েছে পদ্ম সুব্রমণিয়াম। তিনি কোন কিছুর সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। দেখো এটা আমাদের ডিটেলসে খুব ভালো দেওয়া আছে। এই যে 2024 মোট 5 জন পেয়েছে। ঠিক আছে, 2024 মোট পদ্মবিভূষণ 5 জন পেয়েছে। এই যে তার নাম মধ্যে প্রথম কি? বৈজয়ন্তীমালা। তিনি কি? ভারতনাট্যম। তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, তাই তো, ভারতনাট্যম করে দেখা যায় তামিলনাড়ুতে। তারপর কি? চিরঞ্জীবী, তিনি অন্ধ্রপ্রদেশে বাড়ি, তিনি একজন শিল্পী, অ্যাক্টর। ঠিক আছে, অভিনেতা, চিরঞ্জীবী। এরপর এম ভেঙ্কయ్য নাইডু, তিনি আমরা জানি তিনি কি? আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন, এম ভেঙ্কయ్য নাইডু। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে বাড়ি। এরপর বৃন্দেশ্বর পাঠক, তিনি সমাজকর্মী ছিলেন বিহারের। পদ্ম সুব্রমণিয়াম, ইনিও ভারতনাট্যম। পদ্ম সুব্রমণিয়াম কোনটার সঙ্গে যুক্ত? পদ্ম সুব্রমণিয়াম, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনিও ভারতনাট্যম। এটা আমাদের পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে পদ্ম সুব্রমণিয়াম ভারতনাট্যম কোথায় দেখা যায়? তামিলনাড়ু। তাহলে কোন নৃত্যের সঙ্গে যুক্ত? শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, ভারতনাট্যম। তাহলে বৈজয়ন্তীমালা ভারতনাট্যম, পদ্ম সুব্রমণিয়াম ভারতনাট্যম। মনে থাকবে এই নাম দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এরপর যেটা গুরুত্বপূর্ণ, দেখো এখান থেকে যেটা আরেকটু জেনে রাখতে হবে, তাদের রিলেটেড যদি কোনো পুরস্কার থাকে, এই যে বৈজয়ন্তীমালা, ভারতনাট্যম, ঠিক আছে, এই তাদের রিলেটেড যদি কোনো পুরস্কার থাকে সেটা একটু জেনে যেতে হবে। যেমন দেখি বৈজয়ন্তীমালা, আর এখানে আমাদের কি রয়েছে? পদ্ম সুব্রমণিয়াম। এই পদ্ম সুব্রমণিয়াম কোনো পুরস্কার যদি পাই সেটা একটু তোমরা জেনে যাবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমাদের কি পুরস্কার আসবে? পদ্মভূষণ। পদ্মভূষণের মধ্যে কে আছে? 2000 রিসেন্ট যারা পেয়েছে পদ্মভূষণ, এগুলো রিসেন্ট। ঠিক আছে, পদ্মভূষণের মধ্যে কে আছে? এগুলো সব 2024। ঠিক আছে, পদ্মভূষণ কে আছে দেখো, এর মধ্যে এম ফতিমা বিবি। দেখো এম ফতিমা বিবি খুব ইম্পর্টেন্ট নামটা, কারণ কি? তিনি আমাদের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, তাই তো। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফতিমা বিবি, মীরা সাহেব ফতিমা বিবি, প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি। খুব ইম্পর্টেন্ট বিচারপতি ছিলেন মীরা সাহেব ফতিমা বিবি। সেই জন্য নামটা খুব গুরুত্বপূর্ণ। 2024 সালে কি পান? খুব নামটা গুরুত্বপূর্ণ, এই জন্য পরীক্ষাবার আসতে পারে, তিনি পদ্মভূষণ পান 2024 সালে। এই নামটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মরণোত্তর। ঠিক আছে, প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি এটা। এরপর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ নাম যদি আমাদের আসে, পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে কি? ঊষা উত্থুপ, আমরা জানি তিনি একজন শিল্পী, সিঙ্গার, তাই তো। এরপর যেটা নামটা, কয়েকটা গুরুত্বপূর্ণ নাম যদি থাকে, ঠিক আছে, জেনে রাখতে হবে এগুলো। মিঠুন চক্রবর্তী পেয়েছে, নামটা গুরুত্বপূর্ণ, তিনি একজন অ্যাক্টর, অভিনেতা। ঠিক আছে, সীতারাম জিন্দাল আমরা জানি, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো এর মধ্যে যে নামগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যে নামগুলো। এরপর দেখো কি আছে? পদ্মশ্রী। মোট পদ্মশ্রী কতজনকে দেওয়া হয়েছে? 110 জনকে। এদের মধ্যে যদি কোনো নাম আমাদের সংবাদ শিরোনামে আসে সেগুলো একটু মনে রাখতে হবে। এত নাম তো আমাদের মনে রাখা সম্ভব নয়, যেগুলো খুব ইম্পর্টেন্ট সংবাদ শিরোনামে আসবে সেগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এর মধ্যে আছে বদরপ্পান এল। ঠিক আছে, তিনি কোথায় বাড়ি, কোন খাতের সাথে যুক্ত, একটু মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি আমাদের সমাজকর্মী হয়, খুব ভালো অ্যাক্টর, অভিনেতা হয়, সেই নামগুলো একটু বেশি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কয়েকটা নাম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো, পদ্মভূষণ আমাদের জানি, এটা পদ্মভূষণ তৃতীয়। ঠিক আছে, এটা এই যে 2024 সালে পেয়েছে মীরা সাহেব ফতিমা বিবি, এটা আমরা জেনে রাখলাম। ঠিক আছে, 2022 সালে 17 জনকে, 2023 সালে আর 2024 সালে 17 জন। আর পদ্মশ্রী
পদ্মশ্রী দিয়েছিল 2022 সালে 107 জন, 23 সালে 91 জন, আর 2024 সালে 110 জনকে। ঠিক আছে, এরপর একটু জেনে রাখি সামরিক সম্মান, এটা একটু মনে রাখা ভালো আমাদের। সামরিক সম্মান, মিলিটারি অ্যাওয়ার্ড, একটু আগে যে আমরা জানলাম মিলিটারি অ্যাওয়ার্ড, আগে জানলাম কি অসামরিক সম্মান, অসামরিক। ঠিক আছে, এবার হচ্ছে সামরিক, মানে বিভিন্ন ফোর্সের ক্ষেত্রে, বাহিনীর ক্ষেত্রে। এটা আমরা সবাই বুঝতে পারছি। প্রথম কাকে দেওয়া হয়েছিল এটা মনে রাখতে, মেজর সোমনাথ শর্মা। প্রথম দেওয়া হয় কাকে? মেজর সোমনাথ শর্মা, 1947 সালে। ঠিক আছে, এবার মরণোত্তর, ঠিক আছে, তিনি পরিণত, এবার পরীক্ষা আসতে করমবীর সিং, তিনি প্রথম জীবিত, মানে এই যে মেজর সোমনাথ শর্মাকে দেওয়া হয়েছে তিনি মরণোত্তর, ঠিক মারা যাওয়ার পর, কিন্তু এই করমবীর সিং প্রথম জীবিত ব্যক্তি যিনি এটা পেয়েছেন। এটা মনে রাখতে হবে। অপারেশন বিজয়, এটা খুব ইম্পর্টেন্ট। কোন যুদ্ধের সঙ্গে যুক্ত? কার্গিল বিজয়, 1999 আমরা কার্গিল যুদ্ধে ভারতীয় হিসেবে জয়লাভ করেছিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ওই জয়, এটাকে আমরা অপারেশন বিজয় হিসেবে আমরা আখ্যা দিয়েছি। খুব ইম্পর্টেন্ট। তাহলে কার্গিল বিজয়টা অপারেশন বিজয় মনে রাখা, জানেন এটা পরীক্ষা আমাদের আসে। ঠিক আছে, এই রিলেটেড কয়েকজন যারা পেয়েছেন ক্যাপ্টেন, ঠিক আছে, গ্রেনেডি, তাদের নামগুলো মনে রাখতে হবে। তাহলে সর্বোচ্চ সামরিক সম্মান কি? পরমবীর। দ্বিতীয়টা কি হবে? মহাবীর। ঠিক আছে, এটা এগুলো মনে রাখতে হবে। শান্তিকালে দেওয়া হয় কি? অশোক চক্র। ঠিক আছে, এগুলো একটু অত গুরুত্ব। এবার দেখো এরপর যেটা আমাদের জানতে হবে, এটা আমরা 2023 সালে অর্জুন পুরস্কার, দেখো খেলাধুলা থেকে খুব দেওয়া হয়। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়। এগুলো একটু জেনে রাখতে হবে। খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় কি? অর্জুন পুরস্কার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। দেখো এখান থেকে কী কী জানতে হবে। এর মধ্যে দেখো যেটা গুরুত্বপূর্ণ, এর মধ্যে যে নামগুলো, শীতলা দেবী 2023 সালে কে পেয়েছে? শীতলা দেবী, তিনি প্যারা আর্চারি, এই নামটা আসতে পারে। ঠিক আছে, এরপর ঋতু নেগি কবাডি। ঠিক আছে, নাসরিন খোখো, এই খোখো খেলার সঙ্গে যুক্ত নাসরিন। এবার খোখো বিশ্বকাপ 2025 সালে, খুব ইম্পর্টেন্ট, ভারতে হবে, তাই তো? খোখো বিশ্বকাপ ভারতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। কোথায় হবে? নিউ দিল্লিতে হবে। ঠিক আছে, ভারতে প্রথমবার বিশ্বকাপ খোখো চ্যাম্পিয়নশিপ 2025 সালে ভারতে হবে। প্রথম বিশ্বকাপ প্রথম বিশ্বকাপ খোখো খেলা। ঠিক আছে, প্রথম বিশ্বকাপ খোখোর ক্ষেত্রে কোথায় হবে? আমাদের নিউ দিল্লিতে, ভারতে হবে। এবং খোখো খেলোয়াড়ের নাম কি? নাসরিন, এই নামটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, মোহাম্মদ হুসামুদ্দিন, এই নামটা বক্সিং খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা একটু সব নামগুলো যুক্ত যেগুলো ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, এটা মনে, মিসেস অ্যান্ড টিম কুস্তি খেলার সঙ্গে যুক্ত, তাহলে এই নামগুলো ইম্পর্টেন্ট। নাসরিন যেগুলো মানে ঋতু নেগি কবাডি খেলার সঙ্গে, ঘোড়াই চড়া, এটা এই নামটা একটু ইম্পর্টেন্ট। আনুশ আগরওয়াল, ঘোড়াই চড়া। ঠিক আছে, ইকুস্টিয়ান। ঠিক আছে, এগুলো হচ্ছে অর্জুন পুরস্কার পাবো 2023 সালে। ঠিক আছে, 2023 সালে অর্জুন পুরস্কার পাবো। আর অর্জুন পুরস্কার প্রথম কে পান? তাহলে প্রথম 1961 সালে দেওয়া হয়, এটা মনে রাখা ভালো। প্রথম দেওয়া হয়েছিল 1961 সালে প্রথম। ঠিক আছে, প্রথম কে পেয়েছেন? প্রথম পেয়েছেন আমাদের দেওয়া খেলোয়াড় ম্যানুয়াল আরন। ঠিক আছে, ম্যানুয়াল আরন প্রথম পেয়েছেন দাবা খেলোয়াড়। ঠিক আছে, এরপর অর্জুন পুরস্কার 2023 সালে কে পেয়েছে একটু মনে রাখতে হবে। 2023 সালে দেখে আমাদের পরবর্তী স্লাইড আছে, এই যে এটা আমাদের, ঠিক আছে, এটা চলছে এই যে। এর মধ্যে দেখো দিব্যকৃতি সিং, খুব ইম্পর্টেন্ট। দিব্যকৃতি সিং তিনি অশ্বারোহী। ঠিক আছে, এটা মনে রাখো, অশ্বারোহী পোশাক। এরপর মোহাম্মদ শামি, ক্রিকেটার, একটু আগে আমি জানলাম অর্জুন পুরস্কার প্রাপক ক্রিকেটার 2023 সালে, এবং সব 2023 সালে অর্জুন পুরস্কার প্রাপক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওস্তাদ প্রবীণ দেওয়াতা তীরন্দাজি, গোপীচাঁদ স্বামী তীরন্দাজি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই নামগুলো একটু মনে রাখতে হবে। সুনীল কুমার কুস্তি খেলার সঙ্গে যুক্ত, আর সুশীলা চানু হকি খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এগুলো একটু নামগুলো মনে রাখতে হবে। এরপর দ্রোণাচার্য পুরস্কার, দ্রোণাচার্য মানে কি, কিসে দেওয়া হয়? আমরা জানি দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কাদের? কোচিংয়ের ক্ষেত্রে। কোচিংয়ের ক্ষেত্রে মানে যারা প্রশিক্ষণ, যারা আমাদেরকে টিচার, বাংলা যাকে বলা হয় টিচার, ট্রেনার, যারা আমাদের প্রশিক্ষণ দেয়, শিক্ষকদের। ঠিক আছে, এদেরকে দেওয়া হয়। এটা হচ্ছে নিয়মিত বিভাগ একটা আছে, এটা আজীবন। এই নিয়মিত বিভাগে কয়েকজন পেয়েছে, তাদের নামটা মনে রাখলে হবে। ললিত কুমার, ঠিক আছে, কুস্তিতে, এত নাম তো আমাদের মনে থাকবে না। হকিটা মনে রাখবো, হকিটা হচ্ছে শিবেন্দ্র সিং। ঠিক আছে, আর গল্ফ খেলাতে পেয়েছে কে? একদম আজীবনকাল। ঠিক আছে, এটার নামটা মনে রাখবো জাসকিরাত সিং। ঠিক আছে, এর টেবিল টেনিস পেয়েছে কি? পুশিলাল। তাহলে এগুলো অর্জুন পুরস্কার আমাদের 23 হয়ে গেল। আর 22 সালে অর্জুন পুরস্কারটা কে পেয়েছে একটু মনে রাখবা। ঠিক আছে, 22 সালে খুব ইম্পর্টেন্ট দুটো নাম, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। 2022 সালে পেয়েছে, 2022 সালে লক্ষ্য সেন। লক্ষ্য সেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? লক্ষ্য সেন ব্যাডমিন্টন। ঠিক আছে, ব্যাডমিন্টন মনে থাকবে। লক্ষ্য সেন কোন খেলার সাথে? ব্যাডমিন্টন। আর একজন কি আছে? নিখাত জরিন। নিখাত জরিন, তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছে বক্সিং। তাহলে এই দুটো নাম কিন্তু ইম্পর্টেন্ট, 22 সাল 23 সাল। ঠিক আছে, এখন 24 এটা আমাদের আসেনি। আর পেয়েছিল রমেশবাবু প্রজ্ঞানন্দ, তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত, প্রজ্ঞানন্দ। ঠিক আছে,
তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত। তাহলে এই বিষয়ে একটু মনে রাখতে হবে। এরপর দেখো ধ্যানচাঁদ পুরস্কার, ধ্যানচাঁদ আর মেজর ধ্যানচাঁদ দুটো কিন্তু পার্থক্য আছে। একটা ধ্যানচাঁদ, ঠিক আছে, এই ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছে কয়েকজন, এদের নামগুলো বলতে হবে। এদের থেকে ইম্পর্টেন্ট বেশি আমাদের মেজর ধ্যানচাঁদ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেটা আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে, সর্বোচ্চ খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে, খেলাধুলার ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। এবার দেখো এটা 2023 সালে কে পেয়েছে, চিরাগ শেট্টি, তিনি ব্যাডমিন্টন, আর সাত্বিক সাইরাজ, ঠিক আছে, তিনি ব্যাডমিন্টন, দুজনই ব্যাডমিন্টন খেলার সময় পেয়েছে 2000 কত সালে, এটা 23 সালে, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, খেলাধুলার সঙ্গে সর্বোচ্চ পুরস্কার। এবার 2022 সালে একজন পেয়েছিলেন, তার নামটা একটু মনে রেখে দাও। 2022 সালে আমরা জানি সবার খুব ইম্পর্টেন্ট শরৎ কমল, শরৎ কমল খুব ইম্পর্টেন্ট। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, শরৎ কমল টেবিল টেনিস, ঠিক আছে, শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত, টেবিল টেনিস, টেবিল টেনিস। তাহলে এই নামটা আমাদের রিলেটেড, এই রিলেটেড প্রশ্ন আসে, শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত, টেবিল টেনিস। 2022 সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পায়। তাহলে এটুকু জেনে রাখলেই হবে, ঠিক আছে। আর মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2023 সালে পেয়েছে কে, গুরু নানক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। জাতীয় ক্রীড়া প্রশংসামূলক পুরস্কার পেয়েছে কে, সব কিছু জানার দরকার নেই। দেখো এরপর কি আছে, অর্জুন পুরস্কার, অর্জুন পুরস্কার একটু জেনে রেখে দাও, এটা আগে আমরা পড়ে দিলাম, আর এটাও আমাদের পড়ানো কমপ্লিট। দাদা সাহেব ফালকে, দেখো এবার আমাদের আসবে কি, দাদা সাহেব ফালকে পুরস্কার। এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার ভারত সরকার সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম দেওয়া হয় কাকে, দাদা সাহেব ফালকে পুরস্কারটা প্রথম কে পেয়েছে, এই নামটা একটু মনে রাখতে হবে, কে পেয়েছে প্রথম, ঠিক আছে। প্রথম পাইকে দেবিকা রানী 1969 সালে, ঠিক আছে, এটা মনে রাখলে হবে। 50তম পেয়েছিল কি, অমিতাভ বচ্চন। 51তম রজনীকান্ত, রজনীকান্তের নামটা ইম্পর্টেন্ট। 52তম পেয়েছে কি, আশা পরেখ। 53তম কে পেয়েছে, ওয়াহিদা রহমান, ঠিক আছে। এবার রিসেন্ট আমাদের এই রিলেটেড আমাদের পড়ে যেতে হবে, রিসেন্ট কে পেয়েছে সেই নামটা একটু মনে যেতে হবে, ঠিক আছে। দেখো রিসেন্ট কে পেয়েছে, রিসেন্ট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা কিন্তু দাদা সাহেব ফালকে, ঠিক আছে, সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার। তাহলে কী হবে, সঠিক উত্তর আমাদের কী হবে, দাদা সাহেব ফালকে। এই যে 2024 সালে আমরা সবাই জানি মিঠুন চক্রবর্তী পেয়েছে, তাই তো, মিঠুন চক্রবর্তী পেয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, ঠিক আছে। এটুকু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা একটু জেনে যেতে হবে। এরপর দেখো এরপর কি আছে, দ্রোণাচার্য তো আমরা আগেই জেনে গেলাম, খেলাধুলা কোচিং ক্ষেত্রে দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ আমরা জেনে গেছি, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন যদি আসে, কোনো ক্রিকেটার রিসেন্ট ধরো সুনীল ছেত্রী 2021 সালে প্রথম ফুটবলার হিসেবে পেয়েছিল, এটা আমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। নীরজ চোপড়া 2021 সালে পায় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। এটা সানিয়া মির্জা 2015 সালে পেয়েছিল, ঠিক আছে, সানিয়া মির্জা, এগুলো কিন্তু আমাদের আসতে পারে। প্রথম বিশ্বনাথন আনন্দ পেয়েছিল কত সালে, 1991-92 সালে, ঠিক আছে, গ্র্যান্ড মাস্টার দাবা বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, ঠিক আছে, এটার মনে রাখতে হবে। এরপর কি, অস্কার, অস্কার থেকে আমাদের প্রশ্ন আসবে, জ্ঞানপীঠ, অস্কার, এগুলো একটু পড়ে যেতে হবে, ঠিক আছে। দেখি একটু পড়ে, অস্কার, এই যে অস্কার পুরস্কার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অস্কার রিলেটেড আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো অস্কার থেকে কী আসতে পারে, অস্কার অ্যাওয়ার্ড সিনেমা জগতে দেওয়া হয়, সর্বোচ্চ সিনেমা পুরস্কার। প্রথম অস্কার জয়ীকে, উইংস মুভিটা, ভারতীয় প্রথম অস্কার জয়ী কি, ভানু আথিয়া, অনেক পরীক্ষায় আমাদের এসছে ভানু আথিয়া, গান্ধী চলচ্চিত্র। সত্যজিৎ রায় 1992 সালে অস্কার পায়। আর রহমান প্রথমবার 2009 সালে পেয়েছিল জয় হো সঙ্গীত, ঠিক আছে। এরপর গুলজার 2009 সালে পেয়েছিল সাউন্ড মিক্সিংয়ের জন্য। 2000, এবার দেখো 3-4টে পুরস্কার আমাদের কিন্তু হয় এখানে। দেখো 94তম সাল উল্লেখ করে দেয় না এখানে, 94, 95 আর 96, তিনটে সাল আমাদের তিনটে উল্লেখ করে দেবে। 94তে পেয়েছে কি, কোডা, অভিনেতাকে উইল স্মিথ, ঠিক আছে, উইল স্মিথ। অভিনেত্রীকে জেসিকা চেস্টন, মনে থাকবে জেসিকা চেস্টন। তাহলে কোডা, উইল স্মিথ, জেসিকা। এবার 95তম হবে বেস্ট মুভি এভরিথিং এভরিহোয়ার 25 সালে, এই 95তম হচ্ছে এভরিথিং এভরিহোয়ার, ঠিক আছে। 95তম কী হবে, এভরিথিং এভরিহোয়ার, এটুকু মনে থাকলে হবে। আর অ্যাক্টরকে ফ্র্যাসার, অ্যাক্ট্রেস কী হবে, ইয়াহু, ইনি প্রথম এশিয়ান যিনি এই অ্যাক্ট্রেস হিসেবে কী পেয়েছেন, অস্কার পেয়েছেন, ঠিক আছে। এবার 96তম, খুব ইম্পর্টেন্ট, 96তম মানে 2024 সালে রিসেন্ট, 96তম হচ্ছে রিসেন্ট, কে পেয়েছে, ওপেন হাইমার। তাই দেখো রিসেন্টটা না দিয়ে তার আগের সালটা আমাদের দিতে পারে, 95, 96, দুটোই আমাদের জেনে যেতে হবে, 95তম, 96তম। 96তম কী হবে, ওপেন হাইমার, ঠিক আছে। আর 95তম কী হবে, কোডা, ঠিক আছে। এই 95তম এভরিথিং, ওপেন হাইমার, মনে রাখবো ওপেন, রিসেন্ট পেয়েছে ওপেন হাইমার, তার আগে কি এভরিথিং, তার আগে কি কোডা। তাহলে সিইও, এদের মধ্যে কোনটা আগে হবে, সি আগে হবে, সি 22 সালে, এভরিথিং ই তারপরে, তারপর ওপেন ও 15 তারপরে হবে, ঠিক আছে। এইভাবে মনে রেখে দাও,
OPC, ঠিক আছে। তাহলে ওপেনহাইমার, এভরিথিং এভরিহোয়ার, আর কি হচ্ছে কোডা, এই যে কোডা। তাহলে এদের মধ্যে কোনটা আগে? OE, তাই তো, সি। ওপেনহাইমার এটা, এভরিথিং, আর সিতে কি কোডা। তাহলে এটা 22, এটা 23, এটা কত 2024, এটা হচ্ছে 94, এটা 95, এটা কত 96। মনে থাকবে, এইভাবে মনে রাখতে হবে। আর কিছু মনে রাখার দরকার নেই আমাদের এখান থেকে অস্কার, ঠিক আছে। এখান থেকে অস্কার থেকে আর কিছু দরকার নেই। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা, এটা মনে রাখলে হবে, ঠিক আছে। এরপর কি আছে? জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ পুরস্কার, জ্ঞানপীঠ সাহিত্যের সর্বোচ্চ সম্মান 1965 সালে দেওয়া হয়েছিল। প্রথম ব্যক্তিকে পায় জি শঙ্কর কুরুপ, মালয়ালম লেখক, ঠিক আছে। প্রথম 1968 সালে হিন্দি ভাষায় কে পেয়েছিল? সুমিত্রা চন্দন। প্রথম মহিলা কে পায়? অনেক পরীক্ষা আমাদের এসছে, বাঙালি আমাদের WP পরীক্ষায়, PSC পরীক্ষাগুলোতে খুব ইম্পর্টেন্ট। প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উইনার কী হবে? আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ উইনার কী হবে? আশাপূর্ণা দেবী, ঠিক আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট এখানে, এই লেটেস্ট যেগুলো পাবে সেগুলো একটু মনে রাখতে হবে। লেটেস্ট কোনগুলো? দেখো, এর মধ্যে যেগুলো লেটেস্ট, এই যে 2024 সালে, 2023 সালে যেগুলো পাই সেগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো কি আছে আমাদের এখানে, রিসেন্ট আছে 28, এই যে এটা মনে রেখে দাও। 2021 সালে পেয়েছে দামোদর মৌজো, ঠিক আছে। 2020 সালে পেয়েছে কে? নীলমণি ফুকন। নীলমণি ফুকনটা ইম্পর্টেন্ট এই নামটা, ঠিক আছে। এই নামটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবে, নীলমণি ফুকন, 56তম, ঠিক আছে। এরপর 58তম হচ্ছে রিসেন্ট আমাদের পেয়েছে কে? জগৎগুরু রামভদ্র আচার্য আর গুলজার। এই নামটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা বারবার কিন্তু আমাদের পরীক্ষা আসতে হবে, এটা বারবার দেখতে পারে, আমাদের মনে থাকবে। রামভদ্র আচার্য আর গুলজার এরা পেয়েছে জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার। এরপর দেখি, এরপর নোবেল প্রাইজ আমরা জানি কি, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে প্রতি বছর 10ই ডিসেম্বর দেওয়া হয়, তাই তো, মৃত্যু দিবসে। 1901 সালে প্রথম এটার 5টি বিভাগে দেওয়া হয়েছিল, পরে 1969 সালে অর্থনীতি চালু হয়েছিল, ঠিক আছে। নরওয়ের অসলো থেকে শান্তিতে দেওয়া হয়, ঠিক আছে। শান্তিতে কোথাতে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে, ঠিক আছে। আর এমনি পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে, ঠিক আছে। এবার দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় বা এশিয়া হিসেবে পেয়েছিল সং অফারিং গীতাঞ্জলির জন্য। পরীক্ষা এটা আমাদের আসে, প্রথম ভারতীয় কে পায়? প্রথম এশিয়ার মধ্যে তিনি 1913 সালে পেয়েছে। এরপর সিবি রামন 1930 সালে পদার্থবিদ্যা পেয়েছেন, ঠিক আছে। এই পদার্থবিদ্যা সিবি রামনের জন্মদিন কি আমরা কী পালন করি? এই যে 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস। এরপর মেডিসিনে পেয়েছে হরগোবিন্দ খোরানা, ঠিক আছে। মাদার টেরেসা প্রথম ভারতীয় মহিলা পেয়েছে নোবেল প্রাইজ, ঠিক আছে, শান্তির জন্য তিনি পেয়েছিলেন। অমর্ত্য সেন অর্থনীতি পেয়েছে। কৈলাস সত্যার্থী 2017 শান্তির জন্য পেয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2019 সালে পেয়েছে। এরপর সবচেয়ে কম বয়সী পেয়েছে কে? ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সবচেয়ে কম বয়সী পুরুষ। আর সবচেয়ে কম বয়সী মহিলাকে পেয়েছে আমরা জানি মালালা ইউসুফজাই, 17 বছর বয়সে, শান্তিতে, তিনি পাকিস্তানের বাড়ি, তাই তো, মালালা ইউসুফজাই। এরপর সবচেয়ে বেশিবার নোবেল জয় করেছে রেড ক্রস সোসাইটি, ঠিক আছে। তাই এই কিন্তু ইম্পর্টেন্ট খুব। সবচেয়ে কম বয়সী মালালা ইউসুফজাই, পাকিস্তানের বাড়ি, 17 বছর বয়সে, শান্তিতে পেয়েছে। ভারতের মধ্যে প্রথম মহিলা পেয়েছে কে? মাদার টেরেসা, 1979 সালে, মনে থাকে যেন। এরপর 2024 সালে এবার কে পেয়েছে নোবেল, একটু মনে রাখতে হবে। 2023 সালেটা মনে রাখতে হবে, 2023 সালে শান্তিটা মনে রাখতে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সাহিত্য, ঠিক আছে, সাহিত্য আর শান্তিটা একটু মনে রাখতে হবে। 2023 সালে কে পেয়েছে? দেখো এবার এখানে আমাদের কে পেয়েছে? শান্তিতে পেয়েছে কি? নিহন, জাপানি, ঠিক আছে, নিহন হিদাঙ্কিও, খুব ইম্পর্টেন্ট, শান্তিতে পেয়েছে, খুব ইম্পর্টেন্ট এই নামটা, জাপানি সংস্থা, নিহন হিদাঙ্কিও। আর 2023 সালে কে পেয়েছে শান্তিতে? নামটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কমেন্টে জানাবে, খুব ইম্পর্টেন্ট নামটা। সাহিত্যে দেখো এবার সাহিত্যে আমাদের পেয়েছে কি? হাংকং, দক্ষিণ কোরিয়ার। আর 2023 সালে সাহিত্যে কে পেয়েছে? এরকম কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর শান্তিস্বরূপ ভট্টনগর পুরস্কার, এটা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। এদের মধ্যে যে নামগুলো আমাদের যদি খুব ইম্পর্টেন্ট নাম আসে সেগুলো একটু মনে রাখবো, ঠিক আছে। যে নামগুলো ইম্পর্টেন্ট আসবে সেগুলো একটু মনে রাখবো, ঠিক আছে, সব নাম মনে রাখা সম্ভব নয়। এরপর দেখো 65তম গ্র্যামি পুরস্কার আমরা জানি কিসে দেওয়া হয়? সঙ্গীতে, সঙ্গীত শিল্পী হিসাবে। এবার পেয়েছে শঙ্কর মহাদেবন আর জাকির হোসেন গ্র্যামি অ্যাওয়ার্ড, ঠিক আছে। এই কিন্তু পরীক্ষায় আসে। 2024 সালে জাকির হোসেন কি পেয়েছে? গ্র্যামি অ্যাওয়ার্ড। তিনি রিসেন্ট মারা গেছে, তিনি তবলাবাদক, ঠিক আছে, আগেই বলেছি এর নামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার যে অ্যালবামটার নাম কি, বা তাদের ব্যান্ডের নাম কি? শক্তি। তাদের যে অ্যালবাম ছিল সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম, শক্তি, তাদের ব্যান্ডের নাম শক্তি। বছরের সেরা গান হোয়াইট ওয়াজ ইট মেড ফর, ঠিক আছে। এবার শুধু এই নামটা মনে রাখলেই হবে, ঠিক আছে। 2023 বা 65তম বলতে পারে, ঠিক আছে, বা 2024ও আসতে পারে, ঠিক আছে। এরপর দেখো, এরপর 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2023 সালে গোয়াতে হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এগুলো আমাদের জানি। আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের চলচ্চিত্র উৎসব হয়, তার মধ্যে সেরা পরিচালক এটা মনে রাখলে হবে, বিশেষ জুরি, ঠিক আছে,
সিনেমাটার নাম কি বিশেষ, ঠিক আছে, এখানে মনে রাখতে হবে সেরা অভিনেতা অভিনেত্রী, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, একটু মনে রাখতে পারি হবে, সেরা অভিনেতা সেরা অভিনেত্রী, ঠিক আছে। এবার আইসিসি পুরস্কার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার প্যাট কামিন্স, আইসিসি ওডিআই ক্রিকেটার বিরাট কোহলি, পুরুষ টেস্ট ক্রিকেটার টেস্টের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ওসমান খোজা, পুরুষের সব, পুরুষদের টি-20 ক্রিকেটার সূর্যকুমার যাদব, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। সূর্যকুমার যাদব বর্ষসেরা টি-20 ক্রিকেটার, পুরুষদের ক্ষেত্রে টেস্টে ওসমান খোজা, পুরুষদের বিরাট কোহলি, আর বর্ষসেরা কী হবে ক্রিকেটার প্যাট কামিন্স, ঠিক আছে। এবার দেখো আর মহিলাদের ক্ষেত্রে সাইভার ব্লান্ট, ঠিক আছে, সাইভার ব্লান্ট, এস ব্লান্ট, তিনি ইংল্যান্ডের প্লেয়ার। আর ওয়ানডেতে সবথেকে আথাপাতু চামারি আথাপাতু শ্রীলঙ্কার, ঠিক আছে, বর্ষসেরা টি-20 মহিলা ক্রিকেটার হেইলি ম্যাথুস, ঠিক আছে। এরপর 66তম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, ঠিক আছে, এটা আমরা জানি কী ক্ষেত্রে বিজ্ঞান এই ধরনের পরিবেশ ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। ভুটান চিন্তাবিদ পেয়েছেন এটার মনে রাখলে ভাবে একটুখানি, সব দরকার নেই। এবার 70তম চলচ্চিত্র পুরস্কার, 70তম চলচ্চিত্র পুরস্কার কী হবে, ঠিক আছে, এটা হিন্দি চলচ্চিত্রের নাম কি পরিচালক, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু আসে জাতীয় চলচ্চিত্র উৎসব 2024টা, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে, এই নামটা মনে রেখো। হিন্দি চলচ্চিত্র কি গুলমোহর, সেরা অভিনেতা ঈশব শেঠ, ঠিক আছে, আর পরিচালক হচ্ছে সুরজ। এরপর বাপটা, ঠিক আছে, এটা কি শ্রেষ্ঠ অভিনেত্রী এমা স্টোন, সেরা অভিনেত্রী এই যে ওপেনহাইমার যেটা আমাদের অস্কার পেল 2024-এ, ঠিক আছে, 96তম, ঠিক আছে, সেরা অভিনেতা সিলিয়ান মার্ফি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কান চলচ্চিত্র উৎসব কান, ঠিক আছে, এখানে শ্রেষ্ঠ পরিচালক অভিনেতা অভিনেত্রী এগুলো নামগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। এরপর অস্কার যেটা আমরা একটু আগে জানলাম, ঠিক আছে, ওপেনহাইমার মনে থাকবে। এরপর 69তম ফিল্মফেয়ার, এই ধরনের প্রশ্ন এবার আমাদের পরীক্ষা আসছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অস্কার থেকেও। 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024, সেরা পরিচালক বিধু বিনোদ চোপড়া 12 ফেল মুভি, সেরা অভিনেতা হয়েছে রণবীর কাপুর, সেরা পার্শ্ব অভিনেতা ধরুন অভিনেতারা মনে রাখলেই হবে রণবীর কাপুর। তাই 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024, 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024, সেরা পরিচালক বিধু বিনোদ চোপড়া 12 ফেল মুভিটা আমরা সবাই দেখেছি, সেরা অভিনেতা রণবীর কাপুর, সেরা অভিনেত্রী আলিয়া ভাট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে 12 ফেল, এটা আমাদের পরীক্ষাতে আমাদের এসছে এনটিপিসি এসএসসি জিডির পরীক্ষাতে, ঠিক আছে। এই রিসেন্ট যে আমাদের রেলের পরীক্ষাগুলোতে এই প্রশ্ন কিন্তু অনেকবার এসছে যে শ্রেষ্ঠ চলচ্চিত্র 12 ফেল। এবার দেখো 81তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড, সেই একই ওপেনহাইমার যেটা অস্কার পায় সেটাতেই নির্বাচিত হয়, ঠিক আছে, তোমরা এইভাবে করে দেবে একই অভিনেতা, ঠিক আছে, একটু মনে রাখবা, ঠিক এরকম ধরনের একই সেম থাকবে। এরপর পুলিৎজার পুরস্কার, পুলিৎজার কিসে দেওয়া হয় আমরা জানি সাংবাদিকতা পায় তো পাবলিক সার্ভিস এইসব ক্ষেত্রে দেওয়া হয়, কে পেয়ে যদি কোনো ভারতীয় পায় তাদের নামটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, পুলিৎজার পুরস্কার, ঠিক আছে, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পুরস্কারগুলো যেগুলো ইম্পর্টেন্ট থাকবে সেগুলো একটু পড়ে গেলেই হবে, ঠিক আছে। এরপর এমি পুরস্কার একটু জেনে যেতে হবে। এরপর দেখো ব্যাস সম্মান, এটা একটু ভালো ইম্পর্টেন্ট, সাহিত্যে দেওয়া হয়, ঠিক আছে, এবার পেয়েছে পুষ্পা ভারতী, 2022-এ পেয়েছিল জ্ঞান চতুর্বেদী, খুব ইম্পর্টেন্ট নাম এই দুটো। তাই 2023-এ পুষ্পা, 2022-এ হবে কে জানি, 23-এ পুষ্পা নামটা মনে থাকবে, আর 2022-এ জ্ঞান চতুর্বেদী। সরস্বতী সম্মান প্রভা বর্মা, ঠিক আছে, 2022-এ কে পেয়েছে শিবশঙ্করী। দাদা সাহেব ফালকে পুরস্কার 2023-এ ওয়াহিদা রহমান, 20-তে এটা, আর 2024 আমরা জানি কে 24-এ কে পেয়েছে মিঠুন চক্রবর্তী, কততম 54তম, ঠিক আছে। এরপর অ্যাবেল পুরস্কার গণিতে দেওয়া হয়, কে পেয়েছে 2024-এ মিশেল টেলগ্যান্ড। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2023-এ কে পেয়েছে, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। এরপর ইউনেস্কো শান্তি পুরস্কার 2022 সালে এটা পেয়েছে অ্যাঞ্জেলা মার্কেল, ঠিক আছে, তিনি জার্মান প্রাক্তন চ্যান্সেলর, তিনি সিরিয়া ইরাক আফগানিস্তানের শরণার্থীদের স্বাগত জানানোর জন্য পেয়েছে শান্তিতে ইউনেস্কো শান্তি পুরস্কার। গান্ধী শান্তি পুরস্কার 2020 সালে পেয়েছিল শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তাই তো, সাবেক রাষ্ট্রপতি, ঠিক আছে, শেখ মুজিবুর রহমান। আর কি 2021 সালে গীতা প্রেস। রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার কে পেয়েছে 2018 সালে গোপালকৃষ্ণ গান্ধী, আর এর মধ্যে দেওয়া হয় এগুলো দরকার নেই জানার। এই বুকার প্রাইজ, বুকার সাহিত্যে দেওয়া হয় 2023টা পড়ে রেখে দেওয়া, পল লিন্স, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে, বুকার প্রাইজটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, রিসেন্ট। এরপর আন্তর্জাতিক বুকার প্রাইজ দুটো আছে, একটা আন্তর্জাতিক একটা বুকার, এই যে আন্তর্জাতিকটা মাইকেল হফম্যান, ঠিক আছে, 2024 সালে পেয়েছে, ঠিক আছে।
সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, এগুলো জাতীয় জল পুরস্কার। সেরা পারফর্মিং রাজ্য মধ্যপ্রদেশ 2022-এ। সেরা জল গ্রাম গঞ্জাম, ঠিক আছে। সেরা গ্রাম পঞ্চায়েত হয়েছে জগন্নাথপুর। এরপর জ্ঞানপীঠ একটু আগে আমরা জেনেছিলাম 2023 সালে গুলজার আর জগৎগুরু রামচন্দ্র আচার্য 2023 58তম, ঠিক আছে। এরপর কি আছে, এটা অত ইম্পর্টেন্ট না, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্মফেয়ার পুরস্কার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো দাদা সাহেব ফালকে একটা আন্তর্জাতিক ফিল্মফেয়ার, এর সঙ্গে গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠ চলচ্চিত্র জওয়ান, ঠিক আছে, কে পরিচালক এটলি কুমার। সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান চলচ্চিত্রের জন্য। সেরা অভিনেত্রী রানী মুখার্জি, ঠিক আছে। এবার শ্রেষ্ঠ পরিচালক কে, এটা তাহলে এইগুলো মনে রাখতে হবে। তাহলে আন্তর্জাতিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে, ঠিক আছে, শাহরুখ খান জওয়ান, ঠিক আছে, রানী মুখার্জি। এরপর আর কিছু গুরুত্বপূর্ণ আছে দেখি। উত্তরপ্রদেশ গৌরব সম্মান কে পেয়েছে, ঋতু ধারিকাল, ঠিক আছে, এটা একটু অনেক সময় দেয়। এরপর সেরা বিমানবন্দর চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর, ঠিক আছে। MS স্বামীনাথন পুরস্কার পেয়েছে কে, ঠিক আছে। এরপর দেখি GD বিড়লা পুরস্কার 2023 সালে প্রথম মহিলা বিজ্ঞানী পেয়েছে অদিতি সেন্ডে, এটা ইম্পর্টেন্ট। ক্লিন সিটি, এটা আমরা আগেই পড়েছি, ইন্দোরা সুরাট, খুব ইম্পর্টেন্ট। ক্লিন সিটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। জীবন রক্ষা পুরস্কার শশীকান্ত কুমার, ঠিক আছে। এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ, শঙ্কর স্মৃতি পুরস্কার ঈশ্বরী প্রসাদ, ঠিক আছে। এরপর দেখি কি আছে এরপর আমাদের দেখো এখানে গুরুত্বপূর্ণ যেগুলো থাকবে, সে ভারতরত্ন 2024 কর্পূরী ঠাকুর মুখ্যমন্ত্রী বিহারের। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেয়েছে কে, এটা বাংলা আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভুটান। এরপর দেখো ইন্দিরা গান্ধী 2023, সেটা আমরা আগে জেনেছি। সেরা কৃষি পুরস্কার মহারাষ্ট্র, ঠিক আছে। এই যে সাহিত্য পুরস্কার 2024 পেয়েছে শিবশঙ্করী। এরপর 12তম হিন্দি সম্মান উষা ঠাকুর। এরপর গুরুত্বপূর্ণ কিছু আছে যেগুলো একটু থাকবে, কয়েকটা দেখে নেবো, ঠিক আছে। এদিকে দেখি কি আছে আমাদের, হুইটলি গোল্ড প্রাইজ গ্রিন অস্কার, এটা খুব ইম্পর্টেন্ট। হুইটলি গোল্ড প্রাইজ বা গ্রিন অস্কার নামে পরিচিত, এটা হচ্ছে কে পেয়েছে রিসেন্ট আমাদের 2023-24 কি হবে, ডক্টর পূর্ণিমা দেবী বর্মন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু গ্রিন অস্কার নামে পরিচিত, আমাদের রিসেন্ট পরীক্ষাতে একটা এসেছিল এই ধরনের প্রশ্ন। তাহলে হুইটলি গোল্ড প্রাইজ বা গ্রিন অস্কার কে পেয়েছে, ডক্টর পূর্ণিমা দেবী বর্মন, ঠিক আছে। এরপর দেখি আর কিছু আছে এই ধরনের প্রশ্ন। মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্স, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আর্যভট্ট পুরস্কার 2024, ঠিক আছে। এটা কিস মানবিক পুরস্কার 2021 রতন টাটা, ঠিক আছে। এরপর অ্যাবেল পুরস্কার 2024, এটা পড়ে যেতে হবে, গণিতে দেয় অ্যাবেল পুরস্কার মিশেল টেডসম্যান। এরপর মহারাষ্ট্র গৌরব পুরস্কার উমা ডিলে। এরপর দেখি আমাদের খুব গুরুত্বপূর্ণ যদি পুরস্কার থাকে, ঠিক আছে। ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান, এটা আমাদের পরীক্ষা দিতে পারে নরেন্দ্র মোদী, ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দেখি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আমাদের আসতে পারে, শশী থারুর, ঠিক আছে। শশী থারুর পেয়েছে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান, শশী থারুরকে আমরা জানি কংগ্রেসের একজন তিনি, ঠিক আছে, এবং তিনি একজন লেখক, রাইটার, খুব ভালো লেখেন, ঠিক আছে। তার কয়েকটা রাইটার লেখক নিয়ে, ঠিক আছে, পড়ে যেতে হবে। এরপর এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফিজির সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পেয়েছেন আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু। ফিজির সর্বোচ্চ সম্মান খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায়, এটা আসার মতো প্রশ্ন, সবাই কিন্তু আমরা প্রধানমন্ত্রী করে দেবো। ফিজির সর্বোচ্চ সম্মান কে পেয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, খুব ইম্পর্টেন্ট। আর লতা মঙ্গেশকর পুরস্কার 2022 আর 2023 উত্তম সিং আর S চিত্রা, ঠিক আছে। আর অলিম্পিয়াড অর্ডার অ্যাওয়ার্ড পেয়েছে অভিনব বিন্দা কি শুটিং, তাই তো, তিনি 2008 সালে কি পায়, শুটিংয়ে স্বর্ণ পায়, তাই তো, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসে আমাদের এখান থেকে, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট অফ দ্য লিজিয়ন অফ দ্য অনার কে পেয়েছে, রোশনি নাদার, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা আমরা বললাম, ফিজি দ্রৌপদী মুর্মু। ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান শশী থারুর। আর ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, ঠিক আছে, এটা কি নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার কে পেয়েছে, রোশনি নাদার। আর রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান কে পেয়েছে, অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রুজ অফ দ্য এস্টোপল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের আসে, এটা কিন্তু এই ধরনের প্রশ্ন কয়েকটা কিন্তু নোট করি, বারবার পড়ো, ঠিক আছে। রাশিয়ার সর্বোচ্চ পেয়েছে কে, প্রধানমন্ত্রী। আর ফিজির সর্বোচ্চ সম্মানকে দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। আর ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাইট অফ দ্য, এটাকে পেয়েছে রোশনি নাদার। এরপর দেখো এরপর যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট,
সেরা বিমানবন্দর এটা। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তেমুর লেস্তে সর্বোচ্চ সম্মান পেয়েছে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি। ঠিক আছে, প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার 2024 সালে কে পেয়েছে? যেহেতু প্রথম পেয়েছে সেজন্য নামটা একটু মনে রাখতে হবে, গোবিন্দ। ঠিক আছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে, শাহরুখ খান, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। ক্লিন সার্ভে অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ শহর, ঠিক আছে, সুরাট। ঠিক আছে, এরপর বিভিন্ন উৎসব, দেখো এই রিলেটেড কোশ্চেন আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। আমরা পড়েছি আম্বুবাচী মেলা কোথায়? আম্বুবাচী, তাই তো, আসামে। ধরো এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের আমাদের পরীক্ষা আসে। ঠিক আছে, মহাকুম্ভ কোথায়? উত্তরপ্রদেশ। তাহলে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ একটু জেনে যাই। সারাস আজীবিকা মেলা, ঠিক আছে, জম্মু কাশ্মীর। বোডোল্যান্ড উৎসব, বোডোল্যান্ড, দিল্লি। ঠিক আছে, তরং আর্টস, বিহার। এছাড়া গুলফ খাদ্য মেলা, গুলফ খাদ্য মেলা কোথায়? দুবাই। গুলফ খাদ্য মেলা, দুবাই। বাতুকুম্বা, এটা আমরা খুব ইম্পর্টেন্ট, বাতুকুম্বা কোথায়? তেলেঙ্গানা। সাদুলা বাতুকুম্বা, তেলেঙ্গানা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেরা হাউচং বাপ উৎসব কোথায়? বা নিঙ্গল উৎসব কোথায়? এটা হচ্ছে মণিপুর, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটা কোথায়? মণিপুর, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। তাহলে আমরা আগে যে দেখলাম বিভিন্ন পুরস্কার, কোন রাজ্যের কোনো দেশের থেকে যদি কোনো পুরস্কার কেউ পায়, আমাদের কোনো রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রী, সেগুলো একটু জেনে রাখতে হবে। যেমন আমরা দেখলাম রাশিয়ার সর্বোচ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন। ঠিক আছে, ফিজির সর্বোচ্চ সামরিক সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পেয়েছেন, তাই তো, এগুলো আমরা দেখলাম। তাহলে এই রিলেটেড আর কয়েকটা প্রশ্ন আমাদের আছে যেটা একটু জেনে রাখা দরকার। দেখো কি আছে, এই যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পুরস্কারগুলো পেয়েছেন বিভিন্ন দেশ থেকে, বারবুড়া থেকে, ঠিক আছে, গুয়েনা থেকে পেয়েছে, ঠিক আছে, ভুটান থেকে, রাশিয়া থেকে, ঠিক আছে, এগুলো ফিজি থেকে এই পুরস্কারটা কিন্তু পেয়েছেন। কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি, এটা পেয়েছে কে? এটা হচ্ছে মোদি, পিএম মোদি। আর ফিজির সর্বোচ্চ সম্মান যেটা পেয়েছেন কে? সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, পাপুয়া নিউগিনি থেকে যেটা পেয়েছেন, ঠিক আছে, এটা মনে রাখতে। মিশর অর্ডার অফ দ্য নীল 2023, সেটা খুব ইম্পর্টেন্ট, মিশরের পেয়েছে। সব এগুলো কিন্তু প্রধানমন্ত্রী পেয়েছে, প্রধানমন্ত্রী মনে থাকে জানো, মোদি পেয়েছে, প্রধানমন্ত্রী মোদি পেয়েছে সব পুরস্কার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। ঠিক আছে, পালাও থেকে পেয়েছেন কি? পালাও প্রজাতন্ত্র আফকাল পুরস্কার। ঠিক আছে, গ্রিস থেকে পেয়েছে গ্র্যান্ড ক্রস অফ অর্ডার অফ দ্য অনার 2023, গ্রিস থেকে পেয়েছে। তাই এই রিলেটেড কিন্তু এগুলো সব প্রধানমন্ত্রী পেয়েছেন। আর ফিজির পুরস্কার পেয়েছেন কে? এই যে ক্যাম্পানিয়ন মোদি। আর ফিজির সর্বোচ্চ সম্মান যেটা পেয়েছে কে? আমাদের দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি। ঠিক আছে, পরবর্তী দেখো বিভিন্ন উৎসব। তাই উৎসব রিলেটেড কী পড়তে হবে? দেখো জম্মু কাশ্মীর, আমরা বিভিন্ন উৎসব যেন আছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ এইটা, এগুলো বেশি, এগুলো রিসেন্ট হচ্ছে, এগুলো থেকে আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে দেখো আজীবিকা জম্মু কাশ্মীর, বোডোল্যান্ড উৎসব দিল্লি, তরং আর্টস বিহার, গুলফ খাদ্য মেলা এটা দুবাই, বাতুকম্বা তেলেঙ্গানা, খুব ইম্পর্টেন্ট এটা নামটা, বাতুকম্বা তেলেঙ্গানা। ঠিক আছে, এরপর হাউচংবা উৎসব বা নিঙ্গল এটা মণিপুর। ঠিক আছে, সাংঘ, এগুলো মনে রাখতে হবে সব। বাতুকম্বা এটা তেলেঙ্গানা দিচ্ছে, মেরা হাংচংবা মণিপুর। সাত্তুর এটা মহীশূর, কর্ণাটক। কাটি বিহু আমরা জানি বিহু মানে কি হবে? আসাম হবে। বিহু মানে কি হবে? আসাম হবে। ঠিক আছে, ফ্লাইং ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, হিমাচল প্রদেশ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ফুল ওয়ালন কি সাইড, নিউ দিল্লি। দিব্য কালা মেলা বিশাখাপত্তনম, পুনে। জাস্কার ফেস্টিভ্যাল, জাস্কার আমরা জানি লাদাখ হবে এটা। নোয়াখাই খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসেছে। নোয়াখাই কী হবে? উড়িষ্যা, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো। এরপর দেখো কি আছে, এরপর যেটা আছে জাস্কার ফেস্টিভ্যাল লাদাখ, নোয়াখাই, উড়িষ্যাটা আমরা পড়লাম। কাসুর রিউজ উৎসব, ক্ষীর ভবানী মেলা, খুব ইম্পর্টেন্ট, ক্ষীর ভবানী জম্মু কাশ্মীর। ক্ষীর ভবানী এটা কি? এটা একটা মন্দির আছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে, এই রিলেটেড। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এরপর কি আছে, চিল্কা উড়িষ্যা হবে, এটা সবাই জানি। বেহুদিন খলাম উৎসব 2024 মেঘালয়। ঠিক আছে, মেঘালয়ের একটা উৎসব আছে কি? নকরেক নৃত্য মেঘালয়। ঠিক আছে, যেমন মনে থাকে নকরেক নৃত্য মেঘালয়। ওয়াংলা উৎসব, ওয়াংলা হচ্ছে
এই গারো বাংলা, এটা হচ্ছে মেঘালয়ে। এরপর খার্চি উৎসব ত্রিপুরা, খার্চি ত্রিপুরা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ত্রিপুরা একটা মনে রাখতে বা করচি পূজা, ত্রিপুরা হচ্ছে করচি পূজা, এটা হচ্ছে ত্রিপুরা দেখা যায় করচি পূজা, ঠিক আছে। বৈকাশী বিশাখাম ফেস্টিভ্যাল তামিলনাড়ু, ঠিক আছে। বহুদা যাত্রা, বহুদা বা রাজা পর্ব উৎসব, রাজা পর্ব উড়িষ্যা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, রাজা পর্ব উৎসব উড়িষ্যা, ঠিক আছে, এটা মনে রাখতে পারে। আট্টুকাল পোঙ্গল আর মাকার ভিলু উৎসব কোথায়? কেরালা, খুব ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষা আমাদের, ঠিক আছে। মাকার ভিলুকা, ঠিক আছে, কেরালা। বিশু উৎসব কেরালা দেখা যায়, বিশু। ওনাম কেরালা, তাই তো, খুব ইম্পর্টেন্ট। আর কি দেখলাম? আট্টুকাল পোঙ্গল, এটা কেরালা দেখা যায়, ঠিক আছে। তারপর নৌকা রেস, এটাও দেখা যায়। ত্রিশূরপুরাম, এটাও কেরালা দেখা যায়, ত্রিশূরপুরাম, ঠিক আছে, এটাও কিন্তু কেরালা দেখা যায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু নামগুলো। আট্টুকাল পোঙ্গল, এটা কোথায়? কেরালা। আর শুধু পোঙ্গল কী হবে? পোঙ্গল যদি শুধু বলে, শুধু পোঙ্গল হলে কী হবে? তামিলনাড়ু। আর তামিলনাড়ুতে কী দেখা যায়? শুধু পোঙ্গল বললে কী হবে? তামিলনাড়ু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর আট্টুকাল পোঙ্গল বললে কী হবে? কেরালা, মনে থাকবে। এরপর কি আছে? আম্বুবাচি, যে আসাম আম্বুবাচি উৎসব, মহাকুম্ভ, পূর্বের মহাকুম্ভ নামে পরিচিত, ঠিক আছে, মহাকুম্ভ। আর এমনি মহাকুম্ভ বর্তমান কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশ প্রয়াগরাজ, 3 নদী সঙ্গমস্থল, 12 বছর পর হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে মহাকুম্ভ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে মহাকুম্ভ। আসামের যে কামাখ্যা দেবী মন্দির আছে সেখানে এটা হয়। এরপর ডসমোচে ফেস্টিভ্যাল লেহ বা লাদাখ, শ্রী আন্না উৎসব, শ্রী আন্না মহোৎসব উত্তরপ্রদেশ। ক্ষীর ভবানী মেলা, এটা আমরা আগে দেখলাম জম্মু কাশ্মীর। হেমিস ফেস্টিভ্যাল লাদাখ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও আমাদের মনে রাখতে হবে। সিকিম সাগাদাউ, ঠিক আছে। এরপর আমাদের কিছু গুরুত্বপূর্ণ কি আছে? বিভিন্ন সম্মেলন, ঠিক আছে, একটু আমাদের জেনে রাখতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো, ঠিক আছে। যদি কোনো কারণে একটা চলে আসে, ঠিক আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ রিসেন্ট হবে সেটাই মনে রাখবো, সব জানার দরকার নেই। ন্যাম উৎসব, এবার যেটা হয়েছে কাম্পলা, উগান্ডার রাজধানী কোথায়? কাম্পলা, পরীক্ষা এটা আসবে, উগান্ডার রাজধানী কাম্পলা, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। দুবাই, এই দেখো কোপা, যে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন, যেটা দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে হবে, ঠিক আছে। চেয়ারম্যান কে ছিলেন? এটা মনে রাখতে হবে। 29তম কোথায় হবে? আজারবাইজান, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরপর বিশ্ব হিন্দু কংগ্রেস ইভেন্ট কোথায়? ব্যাংকক, থাইল্যান্ড হবে, ঠিক আছে। এরপর 2024 ভিয়েতনাম হয়েছে আসিয়ান সম্মেলন, ঠিক আছে, আসিয়ান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিধিত্ব করে 2024-এ, ঠিক আছে। এরপর বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, খুব ইম্পর্টেন্ট, বার্লিন জার্মানি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, ঠিক আছে, এটা। এরপর বিশ্ব কফি দিবস ব্যাঙ্গালোর, কফি আমরা জানি কফি রাজ্য কর্ণাটক, ব্যাঙ্গালোরও, ঠিক আছে। এরপর G20 সম্মেলনটা খুব ইম্পর্টেন্ট আমাদের, নয়াদিল্লি, কত সালে? 2023 নয়াদিল্লি G20 সম্মেলন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নয়াদিল্লিতে, ঠিক আছে। এরপর প্রথম G20 শিরোপা বৈঠক হচ্ছে উদয়পুর, রাজস্থান। নতুন সদস্য G20 আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে। এরপর কোথায় হবে? 2024 সালে কোথায় হবে? ব্রাজিল হবে G20 সম্মেলন, কোথায় হবে? ব্রাজিল। ব্রিক্স সম্মেলন খুব ইম্পর্টেন্ট, 2024 সালে কোথায় হলো? কাজান, রাশিয়া। 2023 সালে কোথায় হয়েছে? খুব ইম্পর্টেন্ট, 2022 সালে। 2023 কোথায় হলো? ভারতে, তাই তো, নরেন্দ্র মোদী ছিলেন আমাদের, 2023 ভারত হয়েছে, ঠিক আছে। রাশিয়ার প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাজধানী কোথায়? রাশিয়ার রাজধানী মস্কো, ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী, এরপর 17তম 2025 সালে কোথায় হবে? ব্রাজিল হবে, ঠিক আছে। এরপর এটা কিন্তু মনে রাখবে, 2022-25 সালে ব্রিক্স সম্মেলন কোথায় হবে? BRICS, ব্রিক্স কোথায় হবে? ব্রাজিল হবে, ঠিক আছে। এই যে আমাদের কত ইন্ডিয়াতে হলো 23, 24 হলো কোথায়? রাশিয়া, এরপর কোথায় হবে? ব্রাজিল, ঠিক আছে। দেখো পরপর হচ্ছে ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল, তারপর আবার সাউথ আফ্রিকা, এইভাবে হবে, ঠিক আছে। এরপর দেখো ন্যাটো শীর্ষ সম্মেলন 2023, ন্যাটো শীর্ষ সম্মেলন 2023, ঠিক আছে। ন্যাটো আমরা জানি নর্থ আটলান্টিক ট্রিটি, এটার পুরো নামটা মনে রাখতে হবে। ন্যাটোর পুরো নামটা খুব ইম্পর্টেন্ট। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, তাই তো, এটা আমাদের পরীক্ষা আসে। এটা এবার হয়েছিল ঠিক আছে, এটা ওয়াশিংটন ডিসি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 2024 সালে এটা হবে। প্রথম বিশ্ব বৌদ্ধ সম্মেলন নয়াদিল্লিতে, এটা ইম্পর্টেন্ট। এরপর বিভিন্ন ধরনের অপারেশন সম্পর্কে মনে রাখতে হবে, ঠিক আছে। সাইবার ক্রাইম নির্মূল করার জন্য যেটা হয়েছে অপারেশন চক্র 2, অপারেশন সাগর কি কোস্টগার্ডের উপকূল বাড়ানোর জন্য, অপারেশন ত্রিনেত্র থ্রু, এটা খুব ইম্পর্টেন্ট, কাশ্মীর পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশের পুঞ্চে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করতে এটা হয়েছে অপারেশন ত্রিনেত্র মানে 3টি ব্যাপার, ঠিক আছে, এই ব্যাপারটা। অপারেশন দোস্ত খুব ইম্পর্টেন্ট, ভারত সরকার সিরিয়া সাহায্য করেছে, ক্ষতিগ্রস্ত তুরস্ক, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক সিরিয়াকে সাহায্য করেছে, অপারেশন দোস্ত খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালো। আমাদের ভারত সরকার দেখো সমস্ত দেশকে সাহায্য করেছে, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেটা
বিরোধিতা করে সবসময়, ঠিক আছে। দেখো অপারেশন মেঘচক্র খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এরপর অপারেশন নার্কোস, এটা চোরাচালান বন্ধ করার জন্য। অপারেশন গঙ্গা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপারেশন গঙ্গা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যে ছাত্রদের ফিরিয়ে আনার জন্য যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো, সেই সময় ইউক্রেনে এটা ছাত্রদের অপারেশন গঙ্গা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপর অপারেশন করুণা, ঘূর্ণিঝড় মোচা থেকে ক্ষতিগ্রস্ত করার জন্য মায়ানমারদের যে সহায়তা করেছে ভারতের নৌবাহিনী, অপারেশন করুণা। দেখো প্রত্যেকটা দেশকে ভারত সহযোগিতা করছে, আমাদের দেশ। দেখো অপারেশন দস্ত কীভাবে, এনআইএ দ্বারা সংগঠিত অপরাধ সন্ত্রাসবাদের অবসান করার জন্য অপারেশন দস্ত। অপারেশন কাবেরী, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর খুব অপারেশন সদ্ভাব, ঠিক আছে, মায়ানমার ভিয়েতনামে জরুরি অবস্থাকালীন যে ত্রাণ সরবরাহ। অপারেশন রাইজিং সান খুব ইম্পর্টেন্ট, রাজস্ব গোয়েন্দা অধীনস্থ কর্মসূচি। অপারেশন বাম্বি, ঠিক আছে। এরপর কেরল সরকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ভারত সরকার ইসরায়েল হামাস যুদ্ধের সময় যে ইসরায়েলের থেকে ভারতীয়দের নাগরিকদের সরিয়ে আনা হয়েছে, এটা হচ্ছে অপারেশন অজয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে আমরা জানি ইসরায়েল আর আমাদের ইসরায়েল আর কি ইরাক, ইসরায়েল আর আমাদের হামাস যে যুদ্ধ রয়েছে ফিলিস্তিনের মধ্যে, এই যুদ্ধ বিধ্বস্ত সময় এখানে যে ভারতীয়রা আটকে ছিল অনেকে ভারতীয় নাগরিক, তাদেরকে সরিয়ে আনার জন্য কী হয়েছে, অপারেশন অজয়। আর অপারেশন একটা এর আগে আমাদের কী হলো, যেটা অপারেশন গঙ্গা কোথায় হলো, ইউক্রেন থেকে, ঠিক আছে, এই জন্য মনে থাকে। এরপর দেখো, এরপর কি, হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ের জন্য ইসরায়েলের কোড নাম কি, অপারেশন আয়রন ডোম, ঠিক আছে, আয়রন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর অপারেশন ভিজিল্যান্ট, এটা মনে রাখতে হবে। অপারেশন দেবী শক্তি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আফগানিস্তান আটকে পড়া ভারতীয় তালিবানদের হাত থেকে উদ্ধার করার জন্য হয়েছিল অপারেশন দেবী শক্তি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর অপারেশন মর্যাদা, কেদারনাথে যাত্রা পরিচালনা করবে অপারেশন উত্তরাখণ্ড পুলিশ, এটা। অপারেশন শিল, ইরানি হামলা বন্ধ করে ইসরায়েল তাদের প্রতিরক্ষা অভিযান নাম দিয়েছে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। অপারেশন আহাত, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর এটা আমাদের অপারেশন কামধেনু, জম্মু কাশ্মীর পুলিশের গবাদি পশুর পাচার বন্ধ করতে, জম্মু কাশ্মীর পুলিশ গবাদি পশু পাচার বন্ধ করতে এটা চালু করেছে, অপারেশন কামধেনু। অপারেশন নানহে, ঠিক আছে, অপারেশন অক্টোপাস। এরপর দেখো এবার কিছু যৌথ সামরিক মহড়া, এগুলো মিলিটারি এক্সারসাইজ, ঠিক আছে, যৌথ সামরিক, খুব ইম্পর্টেন্ট। যেটা আমাদের আসবে রেড ফ্ল্যাগ 2024, রেড ফ্ল্যাগ, এটা কোথায়, আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল, ঠিক আছে, বিমান বাহিনীর সঙ্গে ভারত আর আলাস্কা। উদার শক্তি 2024, ভারত মালয়েশিয়া, উদার শক্তি, ঠিক আছে, এটা এখানে মাল্টি ন্যাশনাল অনেক কটা দেশ অবস্থান করেছিল। দেখো ভারত ও মালয়েশিয়া, উদার শক্তি খুব ইম্পর্টেন্ট। গগন শক্তি ভারতীয় বিমান বাহিনী পোখরানে, ঠিক আছে, এটা। তাহলে উদার শক্তি মনে হতে ভারত আর মালয়েশিয়া, উদার শক্তি, ঠিক আছে। এরপর কি, হোপেক্স ভারত আর মিশর, ঠিক আছে। সি ডিফেন্ডার্স, ভারত যুক্তরাষ্ট্র আর ইউকে, যুক্তরাষ্ট্র, ঠিক আছে, ইউএসএ। এরপর, ঠিক আছে, এরপর দেখো, এরপর সমুদ্র লক্ষণ, ভারত মালয়েশিয়া, এক্স পূরবী, ঠিক আছে। এরপর নাসির আল বাহার, এটা একটু মনে রাখবো, ভারত আর ওমানের মধ্যে এটা হয়েছে নাসির আল বাহার। সিমবেক্স দেখো সিঙ্গাপুর আর কি থাকবে, ভারত। সিঙ্গাপুর মনে রাখবা, সিমবেক্স, ঠিক আছে। আর জিমবেক্স কী হবে, জাপান। দেখো জিমবেক্স কী হবে, জাপান। আর সিমবেক্স কী হবে, সিঙ্গাপুর, ঠিক আছে, এটা মনে থাকবে। এরপর মিলান, এগুলো এটা মনে রাখার দরকার নেই। এরপর দেখো গরুর ইন্দোনেশিয়া, ঠিক আছে, ঠিক আছে। এরপর ডেজার্ট সাইক্লোন ইউএই, দুবাই। ডেজার্ট সাইক্লোন কোথায় হবে, দুবাই, ইউএই, ঠিক আছে। যুদ্ধভ্যাস খুব ইম্পর্টেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, আমেরিকা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে আল নাহা, ওমান। বজ্রপ্রহার আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র। দশম মিত্র শক্তি, ঠিক আছে, ভারত শ্রীলঙ্কা, দশম মিত্র শক্তি। খানকোয়েস্ট অস্ট্রেলিয়া, ভারত অস্ট্রেলিয়া হবে অস্টাহিন্দ নাম শুনে বলছি, অস্ট্রেলিয়া, ঠিক আছে। এরপর নোমাডিক কী হবে, মঙ্গোলিয়া, খুব ইম্পর্টেন্ট। মৈত্রী এক্সারসাইজ, ভারত থাইল্যান্ড। লামিটিয়ে, সেসেলস। ভিনভ্যাক্স দেখো ভিয়েতনাম আর ইন্ডিয়া, ভিতে ভিয়েতনাম, আইতে ইন্ডিয়া, ঠিক আছে, ভিয়েতনাম ইন্ডিয়া। ফ্রিডম এইডস, খুব ইম্পর্টেন্ট, ফ্রিডম এইডস, দক্ষিণ কোরিয়া। কাজিন হচ্ছে কাজাকিস্তান, খুব ইম্পর্টেন্ট, এই নাম দুটো মনে থাকবে। আর খঞ্জর কী হবে, কিরগিজস্তান। খঞ্জর কী হবে, কিরগিজস্তান। আর কাজিন কী হবে, কাজাকিস্তান। দিয়ে কাজাকিস্তান আর খঞ্জর কিরগিজস্তান, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপর খঞ্জর যেটা হয়ে গেল, ঠিক আছে। এরপর সাইক্লোন মহড়া মিশর, ধর্ম গুরুদ্বার কী হবে, জাপান, ঠিক আছে।
এরপর যুগ্ম শক্তি এক্সারসাইজ ফ্রান্স, ঠিক আছে, সিলমোহরা দক্ষিণ কোরিয়া। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ আমাদের সায়েন্টিফিক কিছু জানিয়ে রাখবো। দেখো কি আছে, ভারত গ্রেন রোবোটিক্স দ্বারা তৈরি ইন্দ্রজাল নামে বিশ্বের প্রথম এআই চালিত সিস্টেম, ঠিক আছে, এটা মনে রাখলে হবে। এরপর দেখি এখানে যেগুলো গুরুত্বপূর্ণ, এখানে যেগুলো দেখো সব তো পড়া যাবে না, যেগুলো গুরুত্বপূর্ণ, এশিয়ার বৃহত্তম 4 মিটার ইন্টারন্যাশনাল মিরর টেলিস্কোপ, ঠিক আছে। এরপর সুপার কম্পিউটার, শীর্ষ 500 সুপার কম্পিউটারের তালিকা এসছে, ঠিক আছে, এটা ভারতীয় বিমানবন্দর ভায়ালুং তৈরি করেছে, ঠিক আছে। এরপর দেখো এখানে কি আছে, প্রথমবার শিশুরের কিডনিকে সফলভাবে প্রয়োগ করেছে আমেরিকা। এরপর সেন্ট্রাল রেলওয়ে এরপর দেখো গুয়াহাটি আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাস প্রোটিন আবিষ্কার করেছে। আইআইটি গুয়াহাটি আফ্রিকান যে সোয়াইন ফিভার ভাইরাস আবিষ্কার করেছে, ভাইরাস প্রোটিন আবিষ্কার করেছে। এরপর যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে একটু দেখে নেব, ঠিক আছে, এর মধ্যে তেমন কিছু নেই, ঠিক আছে, একটু দেখে নেব পরবর্তী দেখো, ঠিক আছে। ন্যাটো সাইবার লক শিল্ড 2023, এটা মনে হচ্ছে লক শিল্ড 2023। এরপর দেখো বিশ্বের প্রথম 6G ডিভাইস জাপান, এটা আসতে পারে, প্রথম 6G জাপান, প্রথম 6G কী হবে জাপান, খুব ইম্পর্টেন্ট। 5G চলছে আমাদের এখন, ওদের 6G জাপান, তাহলে দেখো জাপান কত এগিয়ে। প্রথম স্বচ্ছ স্মার্ট টিভি তৈরি করেছে বিশ্বের এলজি, ঠিক আছে। এরপর এখান থেকে দেখো 5G ড্রোন, এটা বিশ্বের প্রাকৃতিক খিলান আবিষ্কার করেছে উড়িষ্যা জিএসআই, ইসরো সহযোগিতায় ফ্লাইট। এরপর আমাদের কি বিশ্বের প্রথম কাঠের রকেট আবিষ্কার করেছে জাপান, খুব ইম্পর্টেন্ট। কাঠের রকেটকে জাপান, মনে থাকে যেন, জাপান কাঠের রকেট তৈরি করেছে, ঠিক আছে, কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এরপর চীনে প্রথম, এটা চালু হয়ে, এটা দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর সৌরশক্তি মিশন আদিত্য L1, এটা ঠিক আছে, আসতে পারে কোন বিষয়ে। এরপর লাদাখ দেশের অ্যানালগ স্পেস, ঠিক আছে। এরপর তিরঙ্গা পয়েন্ট চন্দ্রযান 3-তে উদ্বোধন করবে, ঠিক আছে, যেটা তিরঙ্গা পয়েন্ট নামে পরিচিত, যেটা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এরপর জাতীয় মহাকাশ দিবস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর দেখো 3D প্রিন্টেড রকেটটি শ্রীহরিকোটা প্রস্তুত বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা, ঠিক আছে, এটা মনে থাকবে। প্রথম মানব মিশন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। দেখো এদিকে যে কয়েকটা যদি থাকে একটু দেখে নেবো, ঠিক আছে। প্রথম সূর্য মিশন আদিত্য L1, ঠিক আছে, সূর্য অধ্যয়নের জন্য, ঠিক আছে, এটা পরীক্ষা আসে। সূর্য অধ্যয়নকে কী বলা হয়, চাঁদের অধ্যয়নকে বলা হয়, ঠিক আছে, সেলিনোলজি, ঠিক আছে, সেলিনোলজি। এরপর চন্দ্রযান 1, 2, 3 একটু বিশেষ করে জেনে রাখতে হবে, ঠিক আছে। এরপর চন্দ্রযান 3 রোভার কোথায়, ঠিক আছে, সালফারের উপস্থিতি নিশ্চিত করছে, এগুলো একটু মনে রাখতে হবে। যেগুলো কিছু হবে, সব তো, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট একটু মনে রাখবে। মিশর আর চীনের সহযোগিতায় মিশ্রা স্যাট-2, ঠিক আছে, মিশর আর চীনের সহযোগিতায় সিঙ্গাপুর ভিত্তিক পর্যবেক্ষণ এটা আবিষ্কার করেছে। SpaceX-এ প্রথম ব্যক্তিগত স্পেস ওয়াশ মিশন করে SpaceX, আমরা জানি ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, ঠিক আছে, SpaceX। এরপর কী রয়েছে, ইসরোর প্রধান মিশনগুলো একটু মনে রাখতে হবে। 2024 সালে এটা হবে, ঠিক আছে। চন্দ্রযান 3 এটা কবে হবে, চন্দ্রযান 2 এটা মনে রাখতে হবে, চন্দ্রযান 2, ঠিক আছে। চন্দ্রযান 1 কত সালে হয়, চন্দ্রযান 1 কত হয় 2008 সালে, তাই তো, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর এই যে 2028 সালে চন্দ্রযান 4 হবে, চাঁদের থেকে নমুনা সংগ্রহ করবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। গগনযান 2025 সালে হবে, গগনযান 3, ঠিক আছে। মঙ্গলযান 2 হবে, মঙ্গলযান 2 2026, ভারতের দ্বিতীয় মঙ্গলযান শুরু হবে 2026, নাসার ইসরোর সহযোগিতায়, ঠিক আছে। ভারত প্রথম মানবসেবায় মহাকাশ কর্মসূচি শুরু করবে 2024-এ। এরপর দেখো রাজস্থানের যে কেওলাদেও ন্যাশনাল পার্ক রয়েছে, এটা টিল কার্বন নিয়ে গবেষণা চলছে, ঠিক আছে। আসতে পারে কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, রাজস্থানে, ঠিক আছে। হিমবাহ হারানো প্রথম দেশ, হিমবাহ হারিয়ে ফেলেছে ভেনেজুয়েলা, ঠিক আছে, প্রথম জ্যোতির্বিজ্ঞানী প্রজেক্ট, এটা মনে রাখতে হবে। ভারতের দ্বিতীয় প্রজাতির, এটা ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট।
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর জাপানে একটি নতুন দ্বীপ আবিষ্কার হয়েছে, ঠিক আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট, প্রথম জলাভূমি শহর উদয়পুর হয়ে উঠবে ভারতের প্রথম জলাভূমি শহর, ঠিক আছে। এরপর দেখো, এরপর কোনো গুরুত্বপূর্ণ যদি কিছু থাকে সেটাও জেনে যাব, ঠিক আছে। এখানে যদি কোনো কিছু পাই আমরা, সৌরজোট 101তম নেপাল আন্তর্জাতিক সৌরজোটে ISA 101তম সদস্য, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে। এরপর দেখো, ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত হয়েছে বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র ইন্দোনেশিয়ায়। এরপর দুধওয়া টাইগার রিজার্ভ কোথায় আছে? উত্তরপ্রদেশ। এটা পরীক্ষা আছে, এখানে বিরল পাখি জর্ডানের বাবলার দেখা যায়, ঠিক আছে। ভারতের প্রথম বৈদিক থিম পার্ক বেদভ্যান কোথায় আছে? নয়ডা, উত্তরপ্রদেশ। গোয়ায় কোথাও প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ সমুদ্রপথে প্রতাপ করবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরবর্তীতে গোয়ায় প্রথম দেশীয়, এটা পড়লাম। আগস্তমালা কেরালায়, খুব ইম্পর্টেন্ট, এই রিলেটেড আমাদের প্রশ্ন আসতে পারে। আগস্তমালার বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? কেরালা। এখানে বালসাম প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। চীন বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লি, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে। এরপর তামিলনাড়ু মন্দির প্রথম সবুজ শক্তি, ঠিক আছে। এটা সোলার পার্ক তৈরি করবে উত্তরাখণ্ড। বীরাঙ্গনা দুরাবতী টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ, খুব ইম্পর্টেন্ট। সপ্তম বৃহত্তম ভারতের 54তম টাইগার রিজার্ভ, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা মনে রেখে দেবে। এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। ভারতের প্রথম ডার্ক নাইট স্কাই রিজার্ভ লাদাখ। আর ভারতের বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায় আছে? এটা আমাদের মধ্যপ্রদেশ, ঠিক আছে। এবং ভারতের 54তম টাইগার রিজার্ভ কয়টি, কোথায়? এটা বীরাঙ্গনা, ঠিক আছে। এটা মনে থাকে জানো। এরপর বেঙ্গালুরু প্রথম মিশরে, এটা মনে রাখলে হবে, এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে দেখো। এরপর আর আমাদের নেই, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলোচনা করেছি, ভালো করে প্রশ্নগুলো পড়বো অবশ্যই, ঠিক আছে। এখান থেকে আমরা আশা করা যায় পরীক্ষা যেগুলো আসার মতো কমন পাবো, ঠিক আছে। ভালো করে ক্লাস